নমস্কার। ভাষা ও ভবিষ্যৎ আয়োজিত কথায় কথায় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিশ্বজিৎ পান্ডা। আজকে আমাদের সঙ্গে আছেন অতিথি সাহিত্যিক অরিন্দম বসু। অরিন্দম দা, আমি তোমাকেও স্বাগত জানাচ্ছি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে। ভাষা ও ভবিষ্যৎকে ধন্যবাদ এই কথাবার্তা বলার জন্য, আমাকে ডাকা হয়েছে সেই জন্য। আর বিশ্বজিৎকেও ধন্যবাদ, বিশ্বজিতের সঙ্গে কথা বলতে পারবো বলে। অনুষ্ঠান শুরু হোক, দেখা যাক কথায় কথায় কোথায় পৌঁছানো যায়। আমি ব্যক্তিগতভাবে অরিন্দম দাকে তুমি বলি। আমাদের তুমি বলার সম্পর্ক আজকেও আমরা সেটাই করব। আমাদের এই আড্ডায়, আমাদের এই কথা বলার সময় আমি তুমি বলবো। আমি সরাসরি চলে আসি আজকে অরিন্দম দার সাহিত্যের কথা, তার জীবনের কথা শুনবো। অরিন্দম দা, তোমার মোটামুটি 20 শতকের 1990-এর দশকের মাঝামাঝি 1994-95 সাল নাগাদ তুমি লিখতে এলে। তোমার প্রথম গল্প প্রকাশিত হলো ওইরকম 93-94 সালে। আমি প্রথমে যেটা জানতে চাইবো যে হঠাৎ করে তোমার এই লিখতে আসার প্রেক্ষাপট কোন সময় মনে হলো যে আমি গল্প লিখতে চাই বা লিখতে ইচ্ছে করছে, এই লিখতে আসার জায়গাটা যদি একটু বল। হ্যাঁ, লিখতে আসা মানে আমি তো লিখতে আসিনি আসলে। আমাদের বাড়ি যেটা, সেখানে একটা পরিবেশ ছিল, সেটাকে বলা যেতে পারে শিল্প সংস্কৃতির পরিবেশ, যদি এখন বলি আর কি। তো সেখানে বই পড়া, বাড়িতে পত্রিকা আসা, এসব ছিল। আর লাইব্রেরি থেকে বই পড়তাম, পাড়ার লাইব্রেরি থেকে বই পড়তাম, স্কুলের লাইব্রেরি থেকে বই পড়তাম, পড়াশোনাটা ছিল। কিন্তু লিখতে আসার ব্যাপারটা সেভাবে তেমনভাবে কিছু ছিল না। স্কুল ম্যাগাজিনেও কোনো লেখা লিখেছি বলে আমার মনে পড়ে না। খেলাধুলো করতাম, বন্ধুদের সাথে মিশতাম, মারপিট করতাম, এইসব করেছি আর কি। কিন্তু অনেকটা পরে যখন আমার চাকরি করার জায়গাটা এলো, তখন আমি একটা খবরের কাগজে চাকরি করতে ঢুকলাম। সেখানে ছবি আঁকার লোক হিসেবে বলা যেতে পারে, মানে ইলাস্ট্রেটারের চাকরি। তার ঠিক আগে আমার সঙ্গে এমন একজন মানুষের আলাপ হলো বা দেখা পেলাম, বলতে পারো যে তার হাত ধরে, মানে তিনি না থাকলে আমি নেই। তো সেই সেই মানুষটির হাত ধরে আমি আস্তে আস্তে লেখার দিকে চলে এলাম। মানে তারই 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 সঙ্গে আর কি, এটা বলা যেতে পারে। বা তিনি আমাকে প্রায় টেনে নিয়ে চলে এলেন, এরকমও বলা যেতে পারে। তবে এটা বলতে পারি যে হয়তো কোথাও সুপ্ত একটা ইচ্ছে ছিল। একেবারে একদম লিখিনি তা নয়। কলেজে পড়ার সময় অল্প দু একটা লেখা লিখেছি, কিন্তু সেটা গল্প বা ওই ধরনের কিছু নয়, সেটা প্রবন্ধ বা এইরকম। তার বাইরে কিছু ছিল না। কিন্তু এর পরে ঘটলো, মানে এটা ঘটলো আসলে ওই 92-93 এরকম সাল থেকে। মানে লেখাটা একটু পরে শুরু হলো, কিন্তু ঘটতে শুরু করলো ওইটা। মানে এই যে লিখবো, লিখতে ইচ্ছে করছে, লেখার কথা ভাবছি, দেখতে ইচ্ছে করছে, দেখাটাকে কিভাবে লেখায় নিয়ে আসবো, এই সবই সেই সেই মানুষটির, সেই লেখকের হাত ধরে। সেইটা বলা যেতে পারে যে সেইভাবেই লেখায় এসেছি। 90-এর গোড়ার দিকে 92-93 সালে তার সঙ্গে একজন লেখকের আলাপ হয়েছিল, পরিচয় হয়েছিল, যোগাযোগ হয়েছিল এবং তিনি প্রায় তার হাত ধরে তিনি লিখতে এলেন, সে কথা শুনবো। একটা প্রস্তুতি পর্ব চলছিল, মানে প্রথম 92-93-তে তার সঙ্গে যোগাযোগ হলেও তুমি গল্প লেখা শুরু করলে বোধহয় আরেকটু পরে, 94 সাল নাগাদ। তোমার প্রথম উপন্যাস খেলাঘর, আমার যদ্দূর আমি জানি 1996 কি 97 সালে প্রকাশিত হয়, এতে মানে পত্রিকায় প্রকাশিত হয়। তো এইখানে একটা খেলাঘর, একটা বাড়ির নাম, একটা বাড়ির কথা আছে, বাড়িটার নাম খেলাঘর। সত্যি কি খেলাঘর নামে কোনো তুমি বাড়ি দেখেছো? হ্যাঁ, খেলাঘর নামে বাড়ি দেখেছি। মানে আমাদের বাড়িটার নামই খেলাঘর। আমি যে তোমাকে প্রথমে বলছিলাম, সেখানে বলতে গিয়ে প্রথমেই আমার বাড়ির কথাটা বলতে হলো। এই কারণে যে আমাদের বাড়িটা একটা অদ্ভুত বাড়ি ছিল। মানে আমার দাদুর বাবা ছিলেন বোর্ডার স্কুল মশাই। মানে আমরা আদতে হরিপালের লোক, হুগলির হরিপাল। তো সেখান কুদঘাট অঞ্চলের কথা, দক্ষিণ কলকাতা।
তো সেখানে চলে আসেন এবং বোরাল স্কুলে শিক্ষকতা শুরু করেন। তো একটা সময় খুব অসুবিধা হচ্ছিল, তো তখন জমিদারের স্কুল, তো ভাবছিলেন যে আবার চলে যাবেন ফেরত হরিপালে। তখন উনি বললেন যে আপনি এখানে থাকুন মাস্টারমশাই, তা নাহলে কি করে চলবে, আমার স্কুলটা চলবে কি করে। অঙ্ক শেখাতেন। তো জমিদার মশাই কিছু জমি দিলেন আর তিনি কিছু জমি কিনলেন, যার ফলে আমাদের বাড়িটা এমন হয়ে গেল যে মানে যেটা আমি ছোটবেলা থেকে দেখেছি আর কি, যে চারদিকে প্রচুর গাছপালা, ঘর কম, উঠোন বেশি, বারান্দা বেশি, এবং তার মধ্যে আমরা অবাধে চড়ে বেড়াতাম আর কি। প্রচুর গাছপালা, মানে অনেক গাছপালা, অনেকটা জমিও। এবং সেখানে ওই চারদিকে, মানে তার চারদিকে আমার দাদু প্রচুর ভাড়াটে বসিয়েছিলেন। মানে কিরকম ভাবে বসিয়েছিলেন শুনলে একটু জমিদারি জমিদারি ব্যাপার বলে মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়। ব্যাপারটা হচ্ছে যে ছুতোর, ধোপা, নাপিত, রং কারখানার মিস্ত্রি, ড্রাইভার, লোকের বাড়ি কাজ করেন এমন মানুষ, এরা সবাই ওইখানে ভাড়াটে হিসেবে থাকতেন। বলতে কি, আমাদের কোনো কাজ করার জন্য বাড়ির বাইরে যেতে হতো না। মানে ধোপাকে কাউকে শিখিতে হবে, টালি ভেঙে গেছে, এই ঘরামিকে ডেকে নিয়ে এলাম, এইরকম। এবং তাদের ছেলে মেয়েদের সাথেই খেলতে খেলতে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, যার ফলে আমার বাড়িটা একটা অদ্ভুত বাড়ি ছিল। এই যে অদ্ভুতের কথা বললাম, তো সেখানে যেটা হতো আর কি, যে আমরা ছোটবেলা থেকেই, মানে আমার বড় পিসি আকাশবাণীতে গান গাইতেন, আমার পিসুমশাই ভিজি যোগের কাছে বেহালা শিখেছেন ছাত্র। আমাদের বাড়িতেই গান নাটক, মানে হতো কি সারা বছর ধরেই হয় গানের রিহার্সাল হচ্ছে, নয় নাটকের রিহার্সাল হচ্ছে, অথবা সন্ধ্যেবেলা হলেই হারমোনিয়াম বাজছে, এবং আমরাও তার মধ্যে মধ্যে বড় হচ্ছি। কখনো কখনো কেউ হরবোলা কাকার বন্ধু তারা বাড়িতে চলে আসছেন, নাটক করতে চলে যাচ্ছে দল বেঁধে সবাই। এই পুরো ব্যাপারটা ওইখানে ছিল, এবং সেটা ওই খেলাঘর বাড়িকে কেন্দ্র করে। মানে আমি অদ্ভুত বললাম, লোকেরাও অদ্ভুত মনে করতো। তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় বাড়িটার সামনে বাগান ছিল, প্রচুর গাছ, ফুলের বাগান, তারা বলতো এটা কি কোনো ক্লাব ঘর, এটা কি বাড়ি না ক্লাব। তো যার ফলে খেলাঘর যখন আমি লিখি, তখন এই ব্যাপারটা ওইখানে এসেছে, মানে ওই বাড়িটাই আসলে উপন্যাসের চরিত্র। আমি আমরা যারা খেলাঘর পড়েছি আমরা জানি, তুমি বলেছিলে যে চারদিকে প্রচুর গাছপালা, তুমি কোট আনকোট বলেছিলে চড়ে বেড়াতে, এবং আমরা উপন্যাসটা পড়তে গিয়ে দেখেছি প্রকৃতির সঙ্গে কি সংসর্গ, এবং বারবার বলা হচ্ছে গাছকে জড়িয়ে ধরবার কথা বলা হচ্ছে। এবং তোমার কথা শুনতে শুনতে মনে হয়েছিল বোধহয় গৌরমোহন যে চরিত্রটি, সেটি বোধহয় তোমার দাদুর আদলে তৈরি করা। না, গৌরমোহন যে চরিত্রটি সেটি আমার দাদুর বাবার আদলে তৈরি করা। বিধু মানে বিধু শেখর হচ্ছে দাদুর আদলে। সেখানে এখানে বিধুভূষণ। হ্যাঁ, অরিন্দম দা, মানে যেটা তুমি বললে যে এই ছোটবেলা থেকে একটা এক্সটেন্ডেড বড় পরিবার, মানে একান্নবর্তী পরিবারে তুমি বড় হয়েছো। ভাঙনটাও দেখেছো, মানে 90-এর দশক, মানে তখন ভাঙন কিন্তু একান্নবর্তী পরিবার, যৌথ পরিবার খুব একটা নেই, থাকছে না, এক দুটো ব্যতিক্রম। তো এখানে দেখা যাচ্ছে উপন্যাসে, খেলাঘর উপন্যাসে আমরা দেখছিলাম আস্তে আস্তে পৃথকতা হবে একান্নবর্তী পরিবার। এটাও কি তোমার ওই পরিবারের মধ্যে হয়েছিল, তুমি দেখেছিলে? হ্যাঁ, এটা হয়েছিল। আমাদের যে বাড়িটা, পুরনো বাড়িটা, তার ঠিক উল্টো দিকেই একটা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ সময় বা ঘটনা বলা যায়, সময়ের মধ্যেকার ঘটনা। সেটা হচ্ছে এই 86, 87, 88 এইরকম সময় থেকে মানে কলকাতায় ফ্ল্যাটের খুব ভালো ফলন হতে শুরু করেছে আর কি। এবং প্রচুর পাড়ায় পাড়ায় আস্তে আস্তে ছোট বড় প্রমোটাররা সব ফ্ল্যাট তৈরি করতে শুরু করলো। মানে তখন তো আর বলা হতো না প্রমোটার, ডেভেলপার বা শব্দ বলাটা হতো না, এখানে একটা অ্যাপার্টমেন্ট উঠছে, ফ্ল্যাট উঠছে, এরকম একটা ব্যাপার। এবং তখন যেটা ঘটলো, যে আমাদের এই বাড়িটাতে জায়গা কম থাকার জন্য, মানে ঘর কম থাকার জন্য, আমাদের কিছু ঘরের অ্যাপার্টমেন্ট উঠছিল, আমরা সেইখানে চলে গেলাম। এই আমরাই প্রথম চলে গেলাম। কিন্তু আমাদের চলে যাওয়াটা না, মানে কিরকম, আহ বলা যেতে পারে যে মানে নদীর পাড়ে ভাঙন হচ্ছে, অথচ নদীটা ছেড়ে যেতে পারছি না, ব্যাপারটা এইরকম। মানে ঠিক উল্টো দিকে গিয়ে বসে আছি, বাড়িটাকে যাতে রোজ দেখা যায় এবং বাড়িটার সাথে যাতে সম্পর্ক থাকে। তো এটা ঘটেছে। তারপরে যখন পাশে আবার আরেকটা ফ্ল্যাট হলো, পাড়াতেও বিভিন্ন জায়গায় হতে শুরু করলো, আমরা এটা পরিষ্কার বুঝতে পারছিলাম, কারণ গড়িয়া অঞ্চলের চেহারা বদলে যাচ্ছে, টালিগঞ্জের চেহারা বদলে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, আমাদের ওই অঞ্চলটা গ্রাম ছিল। মানে আমি আমার ছোটবেলায় যেভাবে খেলাধুলো করেছি, যেভাবে বেরিয়েছি, মানে
বড় রাস্তায় দৌড়ে নামতে গেলে ভাবতে হতো আর কি, কারণ সকালবেলা থেকে গরুর গাড়ি যায়, এমন একটা অবস্থা ছিল। দক্ষিণ চব্বিশ পরগনার ভেতরের গ্রাম থেকে খেজুরের, আমাদের খেজুর গাছ ছিল একটা, সেখান থেকে রস নামাতে একজন আসতেন। তো ব্যাপারটা আমরা এরকম ভাবে কাটিয়েছি। তারপরে দেখলাম এই যে সময়টার কথা বললাম, 87 88 এরকম সময়, তখন থেকে বদলটা যে ঘটছে সেটা আমরা বুঝতে পারলাম। বাবা চলে গেলেন এবং তারপরে মানে আমরা গেলাম আর কি। এবং তারপর আস্তে আস্তে পাশে আবার একটা ফ্ল্যাট উঠলো, সেখানে আরো বেশ কিছু পরে, সেখানে সেজ কাকা গেলেন, পাশে একটি জমিতে মেজ কাকা বাড়ি করে চলে এলেন। এইভাবে আহ, ব্যাপারটা ভাঙন ঠিক বলবো না, আমরা কাছাকাছি রইলাম বটে, কিন্তু এক অন্য রইলাম আর না। মানে পৃথগণ্যটা হলো। তোমার কথা শুনতে শুনতে হ্যাঁ, মনে হচ্ছিল যে হ্যাঁ, মানে খেলাঘরের যে জীবনযাপন, যেভাবে খেলাঘরে উঠে এসেছে যে কথাগুলো, বিষয়গুলো, তার সঙ্গে তোমার জীবন একবারে সম্পৃক্ত হয়ে আছে। তুমি একটু আগে বলেছিলে খেজুর গাছের কথা, এখানে বারবার খেজুর গাছের প্রসঙ্গ এসছে। খেজুর গাছের সঙ্গে জীবনের তুলনা করা হয়েছে, বা বলছে রস জমে যেমন গুড় হয়, সেরকম ভালোবাসা জমে কি পাটালি হয়। এই প্রসঙ্গগুলো বারবার করে এসেছে। এখানে আমার আরেকটা ঘটনার কথা মনে পড়ছে। এই উপন্যাসে দেখা যাচ্ছে যে অভিজিতের সঙ্গে ছোটবেলায় একটা কাঁঠাল গাছের বিয়ে হয়েছিল। তোমার ঠিক একই বিষয়ে, এরকম একটা বিষয় মানে বলবো না, এরকম একটা অনুষঙ্গ নিয়ে বোধিবৃক্ষ, তোমার খুব বিখ্যাত একটি গল্প বোধিবৃক্ষ, সেখানে দেখা যাচ্ছে যিনি কথক তার সঙ্গে কাঁঠাল গাছের একটা বিয়ে হয়েছিল। তো সে গল্পটা আলাদা। এবার আমি এখানে জানতে চাইছি দুটো জিনিস। এক নম্বর হচ্ছে বোধিবৃক্ষ এবং খেলাঘর কোনটা আগে লেখা, আর দ্বিতীয় প্রশ্ন এটার সঙ্গে রিলেটেড, যে এই ঘটনাটা, এটা তুমি দেখেছো, মানে এই কাঁঠাল গাছের সঙ্গে কারোর বিয়ে হচ্ছে এরকম ঘটনা তুমি চাক্ষুষ করেছো? যতবার আমি বলছি, তোমার একদম প্রথম প্রশ্ন থেকে মানে মোক্ষম একটা প্রশ্ন করেছিল আর কি, যার ফলে আমি উত্তরগুলো এইভাবে বলতে পারছি। সেটা হচ্ছে যে আহ, এই যে কাঁঠাল গাছের সঙ্গে বিয়ের ব্যাপারটা, এটা আমি প্রথমে খেলাঘর উপন্যাস লিখেছি, বোধিবৃক্ষ অনেক পরের গল্প। তো খেলাঘর উপন্যাসটাতে এই কাঁঠাল গাছের সঙ্গে ওই অভিজিৎ নামের ছেলেটি বিয়ে হওয়ার কথা আছে। এবং এই যে দেখেছো কিনা জিজ্ঞাসা করছো, দেখেছো মানে দেখতেই তো পাচ্ছি, আমার সাথেই তো বিয়ে দেওয়া হয়েছিল কাঁঠাল গাছে। তো গাছের সঙ্গে ফল হতো না, তো ফলবতী করার জন্য কাঁঠাল গাছটার বিয়ে দেওয়া হয়েছিল। আর বোধিবৃক্ষ যে গল্পটার কথা তুমি উল্লেখ করলে, সেটা এরকম হলো যে ধরা যাক সেই অভিজিৎ যখন বড় হয়েছে, চাকরি করছে, বিয়ে করেছে, তখনও সেই কাঁঠাল গাছটার পাশেই, সেখানেই ঘর বেঁধে সে রয়েছে। ওই পুরনো বাড়িতে সে আবার ফেরত এসেছে, মানে ব্যাপারটা কিন্তু এইরকম। এবং যখন এসে রয়েছে, তখন মনে হচ্ছে যে সে আসলে প্রথম আর দ্বিতীয় পক্ষের সঙ্গে একই বাড়িতে বসবাস করে। অর্থাৎ কাঁঠাল গাছটা তার প্রথম পক্ষ, পরে যে বিয়ে হয়েছে সেই বউটি তার দ্বিতীয় পক্ষ। এবং বারবারই সে বউয়ের সঙ্গে যখন কথা বলে অথবা আহ, ভালোবাসতে যায়, শারীরিকভাবে মিলিত হতে যায়, তখন কাঁঠাল গাছটার ওপর থেকে ধপ করে টিনের চালে কাঁঠাল হয়তো ফেলে দিচ্ছে কাঁঠাল গাছটা, কিংবা শুয়োপোকা ছেড়ে দিচ্ছে, হাত ঘষে যাচ্ছে। মনে হচ্ছে যেন এইখান থেকে পরবর্তীকালে বোধিবৃক্ষ গল্পটা লেখা। বুদ্ধের যে আহ, ধ্যান এবং তার যে সাধনা, তার যে সিদ্ধি, এটার সঙ্গে যেহেতু বোধিবৃক্ষ জড়িয়ে আছে, যেহেতু সেটা অশ্বত্থ গাছ, তার আগে অবশ্য বুদ্ধদেব ধ্যান করতেন জাম গাছের তলায়। তো মানে যখন তিনি রাজপুত্র রয়েছেন, তো এই যে বোধিবৃক্ষ, অভিজিতের কাছে কাঁঠাল গাছটা একটা বোধিবৃক্ষ হয়ে গেছে, কারণ কাঁঠাল গাছটাকে তারপর সে মেরে ফেলার চেষ্টা করে। আহ কারণ কাঁঠাল গাছটাকে তখন আর সে সহ্য করতে পারছে না। এবং গল্পটা এই নিয়ে, আমি পুরো গল্পটা বললাম না ইচ্ছাকৃত ভাবে, হ্যাঁ, খুব কিন্তু খুব ব্যাপারটা উল্লেখযোগ্য এইরকম। গল্প। মানে আমার যেহেতু একই অনুষঙ্গ, তাই আমি জানতে চেয়েছিলাম যে কোনটা আগে। যাই হোক, তুমি খেলাঘর আগে বললে। এবং আরেকটা ইন্টারেস্টিং ঘটনা যেটা জানলাম, যে আমাদের বারবার মনে হয়েছিল গল্পটা পড়তে পড়তে, ওটা যারা পড়েছেন তারা জানেন, বোধিবৃক্ষ এটি প্রথম পুরুষে লেখা গল্প। তো এই যার সঙ্গে বিয়ে হয়েছিল সেই ঘটনাটা তোমার সঙ্গেই ঘটেছিল, কাঁঠাল গাছের ছোটবেলায় বিয়ের ব্যাপারটা। আমি এখানে আর দুটো খেলাঘর সম্পর্কে আর দুটো
ঘটনার কথা একটু জানতে চাইবো। খেলাঘরে আমার যতদূর মনে হয় একটা স্কুলের কথা আছে, বোধহয় অরুণোদয় বিদ্যাপীঠ, এরকম একটা নামের স্কুলের কথা আছে। এটা কি তোমার নিজের স্কুল ছিল? হ্যাঁ, অরুণোদয় বিদ্যাপীঠ স্কুলেই আমরা পড়তাম। এবং সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িটা তো বহু পুরনো বাড়ি এই অঞ্চলে। মানে এখন যদি বাড়িটার বয়স ধরি তাহলে 150 বছর পেরিয়ে গেছে। তো এত পুরনো একটা বাড়ি, এবং বাড়ির কাছেই একটা স্কুল। তখন আম বাগান, বাঁশ বাগান, ওর ভেতর দিয়ে আমাদের স্কুলে যেতে হতো। মানে ওই ছোট টিনের সুটকেস নিয়ে হাঁটুতে ঠং ঠং করে বাজছে, ওই সুটকেস নিয়ে আমরা যেতাম বাঁশ বাগানের ভেতর দিয়ে। যিনি নিয়ে যেতেন এক এবং একমাত্র কর্মচারী, মানে শিক্ষক শিক্ষিকাদের বাদ দিয়ে ওই স্কুলের, তিনি ওই বাড়ি বা বিভিন্ন বাচ্চাদের স্কুলে পৌঁছে দিতেন। তো অরুণোদয় বিদ্যাপীঠ যে স্কুলটা, প্রাইমারি স্কুল, তার সামনে একটা মাঠ ছিল, সেখানে আমরা খেলাধুলো করতাম। কচুরিপানা ভর্তি একটা পুকুর ছিল। এবং এই স্কুলের যে মাস্টারমশাই দিদিমণিরা, তাদেরকে আমি এখনো পর্যন্ত ভুলতে পারিনি। আমি যখন বড় হয়ে লেখালেখি শুরু করলাম, তারা কিন্তু ঠিক জানতে পেরেছেন যে আমি লিখছি। এবং তারা রাস্তায় দেখা হলে, তখনও দেখা হতো কয়েকজন দিদিমণির সঙ্গে, মাস্টারমশাইয়ের সঙ্গে, তারা দেখা হলে বলতেন, তোর ওই লেখাটা পড়লাম, লিখছিস ভালো, লেখ। আর যিনি আমাদের পৌঁছে দিতেন তিনি তখন অনেক বয়স হয়ে গেছে তার, তিনি লেখা পড়তেন না, কিন্তু তিনি প্রত্যেকের সঙ্গে যোগাযোগটা রাখতেন। এবং ধরা যাক স্কুলের কোন দিদিমণি মারা গেছেন, কোন শিক্ষক অসুস্থ, তারা সেই খবরগুলো রাস্তায় দেখা হলে পৌঁছে দিতেন। যার ফলে অরুণোদয় বিদ্যাপীঠের মতন একটা ছোট্ট প্রাথমিক স্কুল, সেটা পরে অবশ্য অন্য জায়গায় চলে যায়, কাছাকাছি একটু দূরে চলে যায়। কিন্তু সেই যে মাস্টারমশাইদের সঙ্গে সম্পর্ক একদম ছোটবেলা থেকে, সেই সম্পর্কটা কত বড় বয়স পর্যন্ত ছিল। মানে তখন আমার বিয়েটা হয়ে গেছে, তখনও দিদিমণি মাস্টারমশাইদের সঙ্গে দেখা হলে চুপ করে একটু দাঁড়াচ্ছি, একটু মাথা নিচু করছি, কথা বলছি, ভালো লাগছে যে সম্পর্কটা রয়ে গেছে। ওটা ওই স্কুলেই পড়তাম আমি। আমার আরেকটা জায়গার কথা মনে পড়ছে এই উপন্যাসে, খেলাঘরে আসামের একটা অনুষঙ্গ বোধহয় এসেছে, আমার যতদূর মনে আছে। আসাম, গৌহাটি বা কিছু আসামের একটা অনুষঙ্গ কোনো একটা রেফারেন্স উপন্যাসের মধ্যে এসেছিল। তো এই আসামের সঙ্গে তোমার যোগাযোগ ব্যক্তি জীবনে ছিল? হ্যাঁ, এখানে বলি যে আমার বাবা পরবর্তীকালে যে কাজটা করতেন, অর্থাৎ আলিপুর পুলিশ কোর্টে যে কাজটা করতেন ওকালতি, তার আগে বাবা বিচিত্র রকমের কাজ করেছেন। মানে কখনো ইলিশ মাছ বেচেছেন, কখনো অন্য জিনিস বিক্রি করেছেন। তারপর একটা বড় সময় তিনি গাড়ির যে বডি তৈরি হয় সেই বডি তৈরির কাজ করতেন, মানে আরো অনেকের সঙ্গে আর কি। তো প্রথমে অশোক রোড, এটা পাটনায়, তখন লিবার্টি অটোমোবাইলস বলে একটা কোম্পানি ছিল, সেখানে কাজ করতেন। তারপরে টাটায় উৎকল অটোমোবাইলসে চলে যান, তখন আমার জন্ম হয়েছে। এবং তারপরে চলে যান হচ্ছেন অসমে। তো আমার বোনের জন্ম টাটায়, আমার জন্ম দক্ষিণ কলকাতায়। এবারে যখন এটা ঘটলো, মানে আমি দেখেছি যে বাবা একটা খুব বড় ট্র্যাক্টর চালিয়ে আসানসোল থেকে চলে আসছেন। আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, ওই ট্র্যাক্টরে চেপেই আমি আবার আসানসোলে চলে যাচ্ছি বাবার সঙ্গে। এবং ওই ট্র্যাক্টরে চেপে নদীতেও চলে যাচ্ছি চান করতে, মানে দরজা খুলে সোজা ঝাঁপ জলে। এবং তারপরে যখন আসামে আমরা গেলাম, আসামে আমরা গণেশগুড়ি চারিয়ালি বলে একটা জায়গা, চারিয়ালি মানে চৌমাথা আর কি, ওইখানে আমরা থাকতাম। সেইখানে যে ভদ্রলোকের বাড়ি, তিনি ধান চালের ব্যবসা করতেন, সারা বাড়িময় ওই ধানের খোসা উড়ে বেড়াতো। পিছন দিকে একটা খুব বড় পুকুর ছিল, সেই পুকুরে ডুবে আমি প্রায় মরেই যাচ্ছিলাম। বাড়ির মানে ওই বাড়িওয়ালার বড় ছেলে আমাকে বাঁচায় শেষ পর্যন্ত। তো ওইখানে আমার একটা ছোটবেলার একটা বড় সময় ওখানে কেটেছে আসামে। এবং তাদের সঙ্গেও আমাদের, মানে আমার বড়বেলা পর্যন্ত আমার বাবা মার সঙ্গে, আমার সঙ্গে একটু কম, কিন্তু তাদের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। এবং আসামে যার ফলে আমার মা বাবা তো খুব ভালো অহমিয়া বলতে পারতেন, আমিও অল্প অল্প বলতে পারতাম। ছোটবেলার পরে খানিকটা আগ্রহ কৌতূহল থেকে খানিকটা শিখেছিলাম। যার ফলে আরো অনেক পরবর্তীতে, অনেক পরে যখন লেখার জগতে এসে আমার এক বন্ধু হলো আসামের, অঙ্কুর ডেকা, তার সঙ্গে পরে তার বাড়িতে গেছিলাম। আমরা আমাদের সেই পুরনো জায়গাগুলো আবার ঘুরে দেখলাম যেখানে আমরা থাকতাম। মানে স্মৃতি তো মানুষের কিছু ছাড়ে না, এবং সম্পর্ক যদি রাখা যায় তাহলে সেও থেকে যায়।
তো অসমে আমার ছোটবেলা খানিকটা কেটেছে আর আসানসোলে খানিকটা কেটেছে। যার ফলে কি হয় যে আমি ওই ছোটবেলার ওই সময়টা মানে পড়াশুনোও করছি, আবার চলেও যাচ্ছি, আবার ফেরতও আসছি, এইভাবে কেটেছে আর কি। যার ফলে পড়াশোনায় মাঝে মাঝে একটু অসুবিধেও হতো, কিন্তু আমার মনে হয় আমার বাড়ির লোকেরাও সেটা পরোয়া করতো না, আর আমার তো পরোয়া করার মতন অবস্থা নেই, যা বলতো তাই করতাম আর কি। মানে বেরোতে পারলেই আনন্দ, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এই জায়গাগুলো আমার ছোটবেলার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। দেখলাম যে তোমার বাল্য কৈশোর, এমনকি স্কুলের নাম, যে স্কুলে পড়তে, সেটাও প্রায় একইভাবে তোমার খেলাঘর উপন্যাসে এসে গেছে। বাংলা সাহিত্যে এরকম উদাহরণ নিশ্চয়ই পাওয়া যাবে, প্রচুর আছে, যে প্রথম উপন্যাসে ব্যক্তি জীবন চলে আসছে। কিন্তু সাধারণভাবে আমরা দেখেছি প্রথম উপন্যাস যখন কেউ লিখতে আসেন, একেবারে সরাসরি এক অর্থে সমস্ত লেখাই একজন লেখকের আত্মদর্শন, আত্মকথন, জীবন কেন্দ্রিক লেখা, অভিজ্ঞতা ভিত্তিক লেখা। তো তবুও দেখা গেছে যে বিশেষ করে তোমার সময়ে যারা লিখতে এলেন, তারা প্রথম উপন্যাস লিখতে এসে সরাসরি নিজের জীবনকে এইভাবে খুব একটা তুলে ধরেননি। তো এই ঝুঁকিটা তুমি নিলে কেন, বা এর এর পেছনে কার বিশেষ কারোর ভূমিকা ছিল যে তুমি তোমার নিজের জীবন কথাই লিখবে প্রথম উপন্যাস? এই ভাবনাটা কিভাবে এলো? হ্যাঁ, মানে আমি তাহলে এখানে নাম বলা যাবে তো কারোর? অসুবিধা নেই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি যখন প্রথম উপন্যাস লিখি, মানে যখন গল্প লিখতে শুরু করেছি, কয়েকটি গল্প লেখার পরে আমি একটি বড় পত্রিকা দপ্তরের কথাই বলছি, মানে নাম করেই বলছি, আনন্দবাজারের কথা বলছি। তো সেখানে তখন রমাপদ চৌধুরীর সঙ্গে আমার এই এই লেখার সূত্রে আমি তার কাছে গিয়ে পৌঁছতে পেরেছিলাম। তো তিনি একদিন ডেকে বললেন যে গল্প তো লিখছেন, এবার একটা উপন্যাস লিখি, বেশি বড় করবেন না, একটা উপন্যাস লিখি। আমি বললাম আমি কোনদিন উপন্যাস লিখিনি। বলে, এবার লিখবেন, বাড়ি চলে যান, কাগজটা খাতাটা খুলুন, কলমটা ধরুন, লিখতে শুরু করুন। তা আমি বললাম যে আমি ভাবিনি কিছু। বললেন ভাবুন। তো এবারে ঠিক সেই সময়ই আমাকে আরেকজন একটা উপন্যাস লিখতে বলেছিলেন, তিনি বিমল কর। মানে এই দুটো উপন্যাসের পরপর এসে যাওয়ায় আমার মাথাটা এমনিতেই খুব মানে তালগোল পাকিয়ে গেছিল। তো আমি যার কাছে যাই আর কি, ওই আগে যার কথা বললাম, যার হাত ধরে আমার আসা, তিনি আমার গুরু, শিক্ষক, পিতা, বন্ধু, সবই বলা যেতে পারে। শ্যামল গঙ্গোপাধ্যায়কে গিয়ে বললাম আমি কি লিখবো। বললো কি লিখবি? নিজের কথা লিখবি, নিজের পরিবারের কথা লিখবি, নিজের লোকজনের কথা লিখবি, যে ছোটবেলাটা থেকে বড় হলি তার কথা লিখবি, প্রথমে নিজের কথাই লিখতে হয়। তো তখন আমি ভাবলাম যে তাহলে নিজের বাড়ির কথা লিখি। কারণ এই যে তুমি বললে আমাকে যে সাধারণত এরকম ঘটে না বা এড়িয়ে যায় অনেকে, আমি এড়িয়ে যাওয়ার কথাটা ধরছি না, আমি ধরছি যে তারা হয়তো মানে স্বতঃস্ফূর্ত ভাবেই অন্য কিছু লেখেন। আমার আসলে লেখাটার সময় কোনো চরিত্রের কথা মনে হয়নি, আমার ওই বাড়িটার কথা মনে হয়েছিল। আমার তখন মনে হয়েছিল যে আচ্ছা, উপন্যাসে তো অনেক লোকের চরিত্র থাকে, এবং নায়ক থাকে, নায়িকা থাকে, প্রেম থাকতে পারে, হিংসা থাকতে পারে, গল্প থাকতে পারে, একটা গল্প বানিয়ে তোলা হয়। তো আমার বাড়িটা তো বহু বছর যাবৎ গল্প হয়েই রয়েছে। আমি যদি শুধু সেটাই লিখতে শুরু করি, তাহলে তো বাড়িটাই আমাকে দিয়ে লিখিয়ে নিয়ে চলে যাবে। মানে শুধু ওর কথা বললেই হবে। কারণ একটা বাড়ি তো ওই বললাম, ইট চুন সুরকির বাড়ি, ওপরে টিনের চাল, ভেতরে ছাদটা মাটি। বাড়িটা তো আর জীবন্ত নয়, মানুষগুলো তাকে জীবন্ত করে তুলেছে। কিন্তু উল্টো দিক থেকে দেখতে গেলে ওই বাড়িটা ওই রকম না হলে হয়তো মানুষগুলো ওরকম হতো না। যার ফলে আমার মনে হলো বাড়িটা নিয়ে লিখি, তারপর সব আপনা আপনি হয়ে যাবে। খুব চমৎকার বললে যে বাড়িটা এরকম না হলে হয়তো মানুষজন এরকম হতো না। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ছে এখানে। আহ গৌরমোহন, বিদুশেখরের, বিভূতিভূষণের বাবা, তার মনে হচ্ছে যে ছাত্রদের আনন্দ শেখানো দরকার, আনন্দে সব কাজ হয়। এই যে তুমি বললে যে মানুষজনরা এরকম হতো না, অর্থাৎ এই যে প্রাণচঞ্চল, আনন্দে থাকা, এই ব্যাপারটা হতো না। এখানে আমরা একটা জিনিস, আনন্দের কথা বারবার এসছে এই উপন্যাসে। আমি এখানে জানতে চাইছি যে তোমার কি মনে হয় যে আজকের ছেলে মেয়েদের, আমি বলতে চাইছি যে আজকের দিনে, মানে 2024 সালে দাঁড়িয়ে আজকের ছেলে মেয়েদের আনন্দ শেখানো দরকার? আর যদি দরকার হয় তাহলে সেটা কিভাবে? হ্যাঁ, এটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বটেই, কিন্তু প্রশ্নটা খুব কঠিন আর কি। মানে উত্তর দেওয়াটা খুব কঠিন। সেটা হচ্ছে এই যে আনন্দ তো শেখানো দরকার, আনন্দে না থাকলে তো একজন মানুষ বড়ই হতে পারবে না। মানে শুধু দুঃখ বা বিষণ্ণতা নিয়ে তো কেউ বড় হয় না।
আমি অনেক কম বয়সী ছেলেদের সঙ্গে মেয়েদের সঙ্গে কথা বলে দেখেছি যে তারা নিজেদের মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে কথা বলে, ধরা যাক ফ্যাশন, বাইক, সিনেমা স্টার, এই এই যে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলে। এখন তো ইন্টারনেট এসে যাওয়ার পরে বা আহ, এইরকম ব্যাপারগুলো এসে যাওয়ার পরে, মানে কম্পিউটার আসার সময় থেকেই ধরা যেতে পারে যে অনেকটা যন্ত্র নির্ভর হয়ে দাঁড়িয়েছে। মোবাইল এসে সেটাকে আরো আরো যন্ত্র নির্ভর করে দিয়েছে। তার ফলে কি হয়েছে যে আমাদের জীবনে এটা এটা দেখার মতন বা দেখানোর মতন বিষয়ই নয়, সকলে দেখতেই পাচ্ছেন। সেটা হচ্ছে যন্ত্রকে তো আমরা ব্যবহার করি, কিন্তু যন্ত্র যদি আমাদের ব্যবহার করে, তাহলে যন্ত্র যেটা করে বা আসলে মানুষ যেটা করে, যে সে নিজেকে ক্রমশ একা করে দিতে থাকে। তাই যন্ত্রের সঙ্গে তার কোনো সম্পর্ক তৈরি হয় না। সম্পর্কটা একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের সম্পর্ক হলে ঝগড়া হতে পারে, ভালোবাসা হতে পারে, মারপিট হতে পারে, আবার খুব বিষণ্ণতা হতে পারে, প্রবল আনন্দ হতে পারে। এই যে সম্পর্কের ভেতর থেকে আনন্দ পাওয়া, একসাথে থাকার, যৌথভাবে থাকার যে আনন্দ, আমি কিন্তু বলছি না যে একটা যৌথ পরিবারের ভেতরে থাকলে সেই আনন্দটা পাবে। বন্ধু বান্ধব, 5 জন বন্ধু বান্ধব একসাথে হলে, মানে কি হয়, বাঙালির তো 5 জন বন্ধু বান্ধব একসাথে হলে দুর্গাপুজো হয়। আগে লাইব্রেরি হতো, এখন আর হয় না। তো দুর্গাপুজো হয়, ইউনিয়ন হয়, মদ খাওয়া হয়, সবকিছুই হয়। কিন্তু তারপর দেখা যায় যে তারা যখন ফেরত যাচ্ছে, তখন আবার সব একা একাই হয়ে যাচ্ছে। এই যে যৌথ যূথবদ্ধতা, বেঁচে থাকা, এইটা আমি যদি খুব মানে ধরা যাক পিছিয়ে যাই, হয়তো আমার একটা গল্পের কথা বলতে পারতাম, আমি বলছি না। ধরা যাক যে মানে দলবদ্ধভাবে বেঁচে থাকা তো মানুষের রক্তে আছে না। আদিম মানুষ তো সেভাবেই থাকতো। গুহার বদলে এখন আমরা বাড়ির ভেতরে থাকি, সে যে বাড়ি বলি না কেন। এবার যদি ছোট ছোট ক্ষোভগুলো এক একটা গুহা হয়ে যায়, তাহলে কি হয়, মানুষের গুহার ভেতরে ঢোকে আর গুহার ভেতরে বেরোয়, তাদের ছায়াটা আর পড়ে না। বাইরে তাদের ছায়াটা পড়া খুব জরুরি, কারণ তখন না একটা ছায়ার সঙ্গে আরেকটা ছায়ার দেখা হয়। সেইটা যদি ঘটে, তাহলে কিন্তু না আনন্দে কোলাকুলি হবে, রাগে ঝগড়া হবে। এইটা যদি ঘটতে থাকে, আমার মনে হয় আধুনিক ছেলে মেয়েদের ক্ষেত্রেও এটা সত্যি। তাদের যদি ধরা যাক নাটককে কেন্দ্র করে, আবৃত্তিকে কেন্দ্র করে, নাচকে কেন্দ্র করে, শুধু আড্ডাকে কেন্দ্র করে, চায়ের দোকানে বসে আড্ডা মারাকে কেন্দ্র করে যদি তারা একসাথে থাকে, তাহলে কিন্তু যে পরিবার থেকে তারা বিচ্যুত হয়ে গেছে, যদি মনে হয় যে বিচ্যুত হয়ে গেছে, ক্রমশ কিন্তু বাইরে তাদের একটা বড় পরিবার গড়ে উঠতে পারে। আমরা ঘরের পরিবারটাও ভেঙে দিয়েছি, বাইরের পরিবারটাও ভেঙে দিয়েছি। আমাদের ট্র্যাজেডি হচ্ছে এইটা। খেলাঘরে উপন্যাসেরই একটা অনুষঙ্গ নিয়েই পরের আলোচনায় যাব। সেখানে ওই অভিজিৎ সম্ভবত নারকেল ছাড়াতে ছাড়াতে তার মনে হচ্ছে যে আমি সময়কে ছাড়িয়ে ফেলছি না। সময়, আমরা তোমার অন্যান্য উপন্যাসেও দেখবো সময়কে তুমি কিভাবে একটা চরিত্র করে তুলেছো এবং সময় তোমার আখ্যানকে কিভাবে ব্যক্ত করেছে। সময় একটা সময় থেকে আরেকটা সময় চলে গেছে। তোমার দ্বিতীয় উপন্যাস সম্ভবত মহাজাতক 1998 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই উপন্যাসে যারা আমরা পড়েছি, আমরা জানি এর বিষয়ের সঙ্গে বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ দর্শনের একটা যোগ আছে। তোমার বেশ কিছু গল্পে, তুমি একটু আগে বলেছিলে বোধিবৃক্ষের কথা, বুদ্ধের দাঁত বলে একটা গল্প আছে, শঙ্খনদ নদীর সাঁতারু বলে একটা গল্প আছে। এই গল্পগুলোতে কিন্তু অনুষঙ্গ হয়ে, বিষয় হয়ে আসেনি হয়তো, কিন্তু অনুষঙ্গ হয়ে বৌদ্ধ ধর্ম এবং দর্শনের কথা এসেছে। বৌদ্ধ ধর্ম দর্শনের প্রতি তোমার আগ্রহ হঠাৎ হলো কেন? হ্যাঁ, এইটা প্রথমে বলতে গেলে, মানে যখন পড়াশুনো করতে পারছি, বই পড়ছি, তখন পড়তে পড়তে যেটা মনে হতো যে বুদ্ধদেব বাড়ি ছেড়ে চলে গেছেন, ছেলে বউকে ফেলে রেখে চলে গেছেন, বিমাতাকে ফেলে রেখে চলে গেছেন, এবং নির্বাণ লাভের কথা বলছেন, এবং এমন একটা ধর্মের কথা বলছেন। মানে বুদ্ধদেবকে ধর্মের কথা বলতে হয়েছিল, কারণ ধর্ম ছাড়া তো সংঘবদ্ধতা আনা যেত না, মানে তার পক্ষে সেটা খুব কঠিন ছিল। তো সেটার জন্য সংঘ পরে তৈরি হলো। তো এই যে ধর্মের কথা বলছেন, কেবলই বৌদ্ধ ধর্ম সংক্রান্ত বা বুদ্ধদেবের জীবন পড়তে গিয়ে মনে হতো যে এই যে মানুষটি, এই মহামানব, তিনি যে ধর্মের কথা বলছেন,
তার একটা কোমলতা আছে, তার একটা সঙ্গবদ্ধতা আছে, তার একটা নিজস্ব শক্তি আছে। এবং সব ধর্মই অবশ্যই বলে খারাপ কাজ করো না, আহ, ভালো ভালোভাবে থাকার চেষ্টা করো, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করো না। এবং বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে যেটা বলা হতো যে নিজেকে উন্নত করো, মানে এই পঞ্চশীল পালন যদি বলি আমি। তো এই যে ব্যাপারটা, এটা পড়তে পড়তে তো আকর্ষণ হতো। তারপরে যখন রাহুল সাংকৃত্যায়নের বই পড়তে শুরু করলাম, তখন সেই আকর্ষণটা আরো বেড়ে গেল, মানে আরো বেশি করে জানার ইচ্ছে হলো। আরেকটা কারণ হচ্ছে, আমাদের যে পাড়াটা, সেই পাড়া একটা অংশ বড়ুয়া পাড়া, মানে সেখানে বড়ুয়ারা থাকেন, বড়ুয়ারা বৌদ্ধ হন। এবং সেখানে খুব ছোটবেলা থেকেই আমি বৌদ্ধ মন্দির দেখে আসছি। সন্ধ্যাবেলা সেই বৌদ্ধ মন্দির গিয়ে বরাবর বসেও থেকেছি। আমার স্কুলের বন্ধুরা তাদের অনেকেই বৌদ্ধ, তাদের বাড়িতে গেছি এবং সেখানে দেখছি বুদ্ধের পুজো হচ্ছে। যেমনটা আমাদের বাড়িতে ঠাকুর দেবতার আসনে ফুল ধূপ এইসব দেয়া হচ্ছে, ওখানেও সেটা দেয়া হচ্ছে। তো সেটা দেখে খুব অবাক লাগতো। ভাবতাম যে মানে দু তিন রকম ভাবে জানছি, একটা ধর্মের দিক থেকে, একটা দর্শনের দিক থেকে, একটা ধর্মের আচরণের দিক থেকে। এইটা বোধহয় কোথাও একটা মনের মধ্যে প্রভাব ফেলে থাকবে, মানে এই সব কটা মিলিয়েই বলছি। এবং মনে হতো আহ, যে আমি যদি অবতারের কথা বলি, মানুষের কথা বলি, তাহলে বুদ্ধদেব এমন একজন মানুষ, তার সাথে তুলনা দিয়ে মেলানো খুব কঠিন। মানে এটা হয়তো আমার নিজস্ব ভাবনা। তখন মনে হতো যে ওই শান্তির ধর্ম, অহিংসার ধর্ম এসব বলা হয়, কিন্তু আহ, সবচেয়ে বেশি যেটা বলা হতো, সেটা আমার আকর্ষণের একটা কারণ হতে পারে, যে মনের স্বাধীনতা। তো যার ফলে পরবর্তীকালে এই মহাজাতক উপন্যাসে তো এসেইছে, এবং আমার অনেক গল্পেও আছে। তুমি যে গল্পগুলোর নাম বললে, সেই গল্পগুলোতেও বৌদ্ধ ধর্মের অনুষঙ্গ হিসেবে, বৌদ্ধ ধর্ম তার অনুষঙ্গ হিসেবে এসেছে। আহ, তো এইটা একটা, যেমন শঙ্খ নদীর সাঁতারুতে যার কথা রয়েছে, মূল যে চরিত্র, সে নিজেও বড়ুয়া। হ্যাঁ, সে সে গিয়ে ভন্তের কথা শোনে বসে, এবং সেই উপদেশটা সে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করে। তার কারণ নিজের জীবন তার বদলে যাচ্ছে। সে আবার ওই ধর্মকে কেন্দ্র করে, বুদ্ধদেবকে কেন্দ্র করে আবার সে পুরনো জায়গায় ফেরত আসতে চাইছে, অর্থাৎ মনের পুরনো জায়গায় ফেরত আসতে চাইছে। এবং যেখানে যেখানে গুলো এসেছে, সেখানে মোটামুটি ভাবে এই কথাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বলা আছে। তুমি শঙ্খ নদীর সাঁতারু গল্পের কথা বললে, তো সেখানে বুদ্ধ কীর্তনের কথা ছিল। এই বুদ্ধ কীর্তনটা কি একটু যদি বলো। হ্যাঁ, বুদ্ধ কীর্তন মানে এটাও একটা খুব বেশ বিচিত্র ব্যাপার বলেই মনে হয়। যারা জানেন না তাদের কাছে একটু হয়তো অদ্ভুত লাগবে। যেমন ধরো, যাক আমরা তো কীর্তন জানি, মানে অষ্টপ্রহর, হরিনাম সংকীর্তন ইত্যাদি ইত্যাদি সবাই জানি। খোল করতাল নিয়ে, ধুতি পাঞ্জাবি পরে, গলায় উর্নি দিয়ে বা নামাবলির চাদর জড়িয়ে এসব হয়। তো সেটা হরিনাম সংকীর্তন হিসেবে জানি। এবারে একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে এই যে বৌদ্ধ ধর্মের যে আচার, সেটাতে কিন্তু কোথাও বৌদ্ধ কীর্তনের কথা বলা নেই, বুদ্ধ কীর্তনের কথা বলা নেই। মানে সেটা এলো কি করে? যেটা হলো যে বৌদ্ধ ধর্ম তো অনেক বদলে গেছে, মানে হীনযান, মহাযান, বজ্রযান, তান্ত্রিক, সহজিয়া এসব বদলে গেছে। এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য যারা এই বৌদ্ধ ধর্মের প্র্যাকটিস করেন, তারা বিভিন্ন সময়ে এটাকে নানানভাবে, নানান আচরণের মধ্যে জুড়ে দিয়েছেন। তারই একটা চেহারা হচ্ছে এই বুদ্ধ কীর্তন। আমি ছোটবেলায় দেখেছি, যে আরো পরেও দেখেছি, যে ঠিক যেন বৈষ্ণব পদাবলী থেকে নিয়ে কোনো গান টান হচ্ছে, এরকম একটা ব্যাপার। যে হয়তো তার থেকে নেওয়াও আছে, এটাও হতে পারে। যে খোল করতাল, ওটা নিয়েই যিশুর জীবনী বা বুদ্ধের জীবনী গাওয়া হচ্ছে, বুদ্ধের ধর্মের কথা বলা হচ্ছে। সেটা মানে দূর থেকে শুনলে মনে হবে যেন হরিনাম সংকীর্তন শুনছি, কিন্তু কাছে গেলেই বোঝা যাবে না ওটা বুদ্ধের জীবন নিয়ে গান হচ্ছে। তো এইটা আমার মনে হয় মানে ধর্মের মধ্যে যাতায়াত থাকে, তো তো সেইটা ঢুকে গেছে ভেতরে, এবং ওইটা একটা কমিউনিকেশনের মাধ্যম হয়ে গেছে। আমার এক্ষুনি মনে পড়ছে না, তা না হলে হয়তো আমি দুকলি গিয়ে শোনাতে পারতাম বুদ্ধ কীর্তনের। কিন্তু এটা আচ্ছা, আছে। এখানে আরেকটা জিনিসের মতো মানে বললেও মনে পড়ছে, এখানে জিজ্ঞেস করিনি। এবার আবাসভূমি উপন্যাসে কিন্তু যিশু কীর্তনের কথা আছে। আহ, সেটাও কি ওই রকমই, মানে ওই যিশুকে কেন্দ্র করে ওই খোল করতাল নিয়ে যেমন বৈষ্ণবীয় হরিনাম সংকীর্তন হয়, শুধু শুধু কথাগুলো হয়তো একটু আলাদা।
হ্যাঁ, কথাগুলো আলাদা, মানে যারা যারা বুদ্ধ কীর্তন করছেন তাদের গায়ে ত্রিচিবর, আবার মাথা নাড়া, কেউ হয়তো ধুতি পাঞ্জাবি পরে বসে আছেন, যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন তিনি ধুতি পাঞ্জাবি পরে বসে আছেন, তার সঙ্গে তাকে দেখলে বৌদ্ধ বলে মনে হবে না, বা বৌদ্ধ সন্ন্যাসী বা বৌদ্ধ গুরু বলে মনে হবে না। সাধারণ লোকের যেরকম হরিনাম সংকীর্তনে দেখতে পাই তেমনই। আবার যিশুর সংকীর্তনে যখন দেখেছি আমি, আমাদের এখানে নেপালগঞ্জ রাঘবপুর বলে একটি জায়গা আছে, তো সেখানে গিয়ে যিশু সংকীর্তন যখন শুনলাম, যিশু কীর্তন যখন শুনলাম, তখন দেখলাম যে ওই ক্যাসাকটা পরা রয়েছে, মানে সাদা পোশাক যেটা, আর উর্নির বদলে ওটা ক্যাসেবেল বলে, মানে গোলাপি রঙের একটা ক্যাসেবেল, তাতে কালো রঙের একটা ক্রুশ আঁকা, ওইটা তফাৎ। বাকিটা শুনলে মনে হবে যে আমি হরিনাম সংকীর্তন শুনছি দূর থেকে, মানে একদম খোল করতাল হারমোনিয়াম বাজিয়ে যেরকম হয়, এবং তার জন্য দল আছে। মানে আমি যে একটু আগে বুদ্ধ কীর্তনের কথা বললাম, তারও দল আছে, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই বৌদ্ধ স্তূপ, চৈত্য, মন্দির যাই বলি না কেন, সেখানে তারা বুদ্ধ কীর্তন করেন। আবার যিশু কীর্তনও কিন্তু এভাবে হয়। এবং এটা মনে রাখতে হবে যে এগুলো কিন্তু পাড়ায় পাড়ায় হয়, এগুলো হেঁটো মেঠো লোকের মাঝখানে হয়, অর্থাৎ খুব সাধারণ মানুষের মধ্যে ধর্মকে পৌঁছে দেওয়ার জন্য, বা বিশেষ করে ওই ধর্মটিকে পৌঁছে দেওয়ার জন্য যেভাবে হরিনাম সংকীর্তন ব্যবহার হয়, ঠিক সেভাবে। মানে লোকায়ত জীবনে তাদের যে ধর্ম চর্চা, বৌদ্ধ ধর্ম যারা বা যারা খ্রিস্টান, ধর্ম আচরণের একটা অঙ্গ হয়ে গেছে এই কীর্তন। এটা সত্যি সত্যি আমার জানা ছিল না, হয়তো বা আরো অনেকেরই জানা ছিল না। আমি একটা কথা বলি, মানে এইটা একটু শুনলে বোঝা যাবে যে কিভাবে বদলে গেছে। মানে কে কে মন ফেরাবি পারে যাবি আয় রে তরা করে, এটা এটা যিশু কীর্তন হচ্ছে। এই পর্যন্ত সব ঠিক আছে। পরের লাইনটা হচ্ছে জর্ডন নদীর তীরে কে যাবি ভাই আয় রে, দীক্ষা গুরু দীক্ষা নিতে ডাকছে সবারে। তো ভোলা মন কোথায় থাকে? ভোলা মন তো আর যিশু কীর্তন বা বুদ্ধ কীর্তনে থাকার কথা নয়, কিন্তু থাকে। মানে ওই ওই বদলে যাচ্ছে, মানে ওইভাবে নিয়ে নিয়ে ওটাকে বদলে ফেলা হয়েছে। এবং বৈষ্ণবীয় যে কীর্তন, সংকীর্তন, নাম সংকীর্তন, তার প্রভাবেই তার এই এই ব্যাপারগুলো অনেকটা এসেছে আর কি লোকায়ত জীবনে। লোকায়ত জীবনে এসেছে মানে তারা বলেনি যে আমরা বৈষ্ণব পদাবলী থেকে নিয়েছি। আচ্ছা, মানে এটা এরকম সচেতন ভাবে তারা এটা মানে স্বীকারও করে। তোমার মহাজাগতিক উপন্যাস প্রথম উল্লেখযোগ্য উপন্যাস তোমার, এবং উপন্যাসটা পড়লে বোঝা যায় যে রীতিমতো তোমাকে গবেষণা করতে হয়েছে। পরবর্তীকালে তুমি এতটা তথ্য নির্ভর, এত পড়াশুনো করে আর খুব একটা লেখনি। আমরা আসবো, প্রতিটা উপন্যাস নিয়ে আলোচনা আসবো। আমি এখানে একটা জানতে চাইছি, তুমি বললে যে রাহুল সংকীর্তনের বইটা পড়ার পরে তোমার বৌদ্ধ ধর্ম দর্শন নিয়ে আরো আগ্রহ বাড়ে, পড়াশোনা করে। আমি এটা জানতে চাইছি সেটা হচ্ছে যে মহাজাতক লেখবার জন্য কি তোমাকে বিশেষভাবে প্রস্তুতি নিতে হয়েছিল, নাকি তুমি ভালোবাসা থেকে এইসব বইপত্র পড়তে, পরে মনে হলো যে এইটাকে আমি একটা উপন্যাসের ফর্মে আনতে পারি? না, সেটা বললে একটু ভুল হবে। তার কারণ হচ্ছে ভালোবাসা থেকে আমি পড়াশোনাটা করছিলাম। যখন উড়িষ্যায় খুব কম লোকই গেছেন সেই জায়গাগুলোতে, মাঝে মাঝে খবর পাই যে কেউ গেছেন। এটা একটু বলে নিই, সেটা হচ্ছে উদয়গিরি, ললিতগিরি এবং রত্নগিরি বলে তিনটে বৌদ্ধ বিহার আছে, মানে একটা কাল্পনিক ত্রিভুজ বলা যেতে পারে। অর্থাৎ রত্নগিরিকে যদি মাথায় রাখা যায় তাহলে বাঁদিকে উদয়গিরি, ডান দিকে ললিতগিরি। অসামান্য তিনটি বৌদ্ধ বিহার, যেখানে লোকজন, আমি দেখতে যাওয়ার কথাই যদি বলি, প্রায় কেউ জানেন না এবং দেখতে জানও না। আমরা কয়েকজন বন্ধু মিলে আচমকাই সেই জায়গাটায়, মানে একেবারে কোনো রকম পরিকল্পনা ছাড়াই সেই জায়গাটায় চলে গেছিলাম। এবং সেটা দেখতে দেখতে আমার ওই অতদিনের পড়াশুনো, একটা ভালোবাসা ইত্যাদি দেখতে দেখতে থাকতে থাকতে ওখানে এবং ঘুরতে ঘুরতে আমার মনে হলো যে এই জায়গাটা এরকম কেন। সেই জানার আগ্রহটা থেকে একটু একটু জানতে চেষ্টা করলাম, একটু খোঁজ খবর নেওয়া আর কি। তখন ইন্টারনেটের সময় আসেনি, খোঁজ খবর বইপত্র পড়েই সবচেয়ে বেশি নিতে হতো। তো সেইটা করতে গিয়ে তারপরে যখন সেই সময়ের মধ্যে যখন উপন্যাস লেখার সময়টা চলে এলো, অর্থাৎ আরেকটা উপন্যাস লিখলাম খেলাঘরের পরে, তখন আমার মনে হলো এইটা নয় কেন। এবং তখন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে বৌদ্ধ ধর্ম দর্শন নিয়ে আরো আরো পড়াশোনা করতে লাগলাম। দিনের পর দিন মিউজিয়ামের লাইব্রেরিতে গিয়ে বসে থাকতে লাগলাম। ওখানে যারা খনন কার্য চালিয়েছিলেন তাদের যে
থিসিস পেপারগুলো সেগুলো পড়তে লাগলাম, কারণ আমাকে তো জানতে হবে ব্যাপারটা, না জানলে তো হাতড়ে হাতড়ে লেখা যায় না। প্রথম কথা জানতে হবে, তারপর ভাবতে হবে যে কি লিখবো। এবং সেইটা পড়তে পড়তে আমার হঠাৎ করেই যেটা মনে হলো, যেটা বলা হয়, প্রায়ই বলা হয়, এখনো বলা হয়, যে বুদ্ধের শেষ অবতার মৈত্রেয়, এবং তিনি এখনো আসেননি, কবে আসবেন কেউ জানেন না। তো এই মৈত্রেয় যিনি, আমি যদি ভাবি যে এই মৈত্রেয় কি আসবেন, কখন আসবেন, কোথায় আসবেন, মৈত্রেয়কে খুব দরকার। এবং ঠিক সেই সময়ে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে পোখরানে ভারতের ভারতের পরমাণু বিস্ফোরণটা, আবার একটা পরমাণু বিস্ফোরণ ঘটানো হলো, এবং সেটা বুদ্ধ পূর্ণিমার দিন। এবং তার কোড ল্যাঙ্গুয়েজ ছিল বুদ্ধা ইজ লাফিং, বুদ্ধ হেসেছে। হিরোশিমা নাগাসাকিতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, মানুষ মরে গেল, মরে যেতে পারে যদি আর একটা যুদ্ধ লাগে, সবাই কাজে লাগিয়ে ফেলবে, আর তার সঙ্গে বুদ্ধের নাম, বুদ্ধ হাসতে পারেন? এটা হতে পারে? তিনি কিনা মানুষের বেঁচে থাকার কথা, মানুষের নির্বাণ লাভের কথা বলছেন, মানুষের শান্তির কথা বলছেন, জগতের শান্তির কথা বলছেন। হীনযান যে আহ, ধারাটা আছে, তারা মনে করে যে মানুষের নিজের মুক্তির জন্য চিন্তা করে যথেষ্ট। মহাযানরা মনে করে না, মানুষ শুধু নিজের মুক্তির কথা চিন্তা করলে হবে না, জগতের মুক্তি দরকার। তো এই যে এই ব্যাপারগুলো বুদ্ধ ধর্মে রয়েছে, তার তার সঙ্গে পরমাণু বিস্ফোরণ, এই ব্যাপারটা হয়ে যাবার সঙ্গে সঙ্গে আমি আমার ওই উপন্যাসটাকে পরবর্তী ক্ষেত্রে, ওই উপন্যাসটা যখন লেখা হয়েছে তাতেও পরমাণুর কথা আছে, কিন্তু ওই সময়টার কথাও আছে। অর্থাৎ আমি একটু হয়তো একটু এগিয়ে গিয়ে বলে দিচ্ছি তোমাকে, তুমি যেহেতু প্রশ্নটা করছো, সেহেতু হচ্ছে দুটো অংশ আছে উপন্যাসটা। একটা 98 সালের কলকাতা। একটা তুর্কি আক্রমণের সময় যখন বিপন্ন হচ্ছেন বৌদ্ধরা, সেই সময়। হ্যাঁ, আমি বলছি যে আহ, যে ব্যাপারটা এরকম হলো, যে এই যে পরমাণু বিস্ফোরণ ঘটলো, বুদ্ধ হেসেছে, এ কথাটা কানে বাজলো, মাথার ভেতর ঢুকে গেল, তার সঙ্গে ওই 3টে বৌদ্ধ বিহার এবং বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশুনো, মৈত্রের আবির্ভাব ঘটবে কিনা এটা নিয়ে ভাবনা, এবং আমাদের ওই হঠাৎ গিয়ে পড়া, এই পুরো ব্যাপারটা নিয়ে যখন ভাবতে শুরু করলাম, তখন মনে হলো যে পরমাণু তো মানে ভাগ আছে না, ভাগ মানে কি, মানে আগে যেটা বলা হতো, এখন আর সেভাবে বিচার মানে হিসেব করা হয় না। মানে একটা গাভীর ডাক যতদূর শোনা যাবে, তো ততদূর হচ্ছে 1 ক্রোশ, আর 8 ক্রোশ মিলে গেলে 1 যোজন। তারপর সেটাকে ভাঙছে, ভাঙছে মানে অদ্ভুত ভাবে ভাঙছে, মানে তারপর হাতে আসছে, তারপর আঙুলে আসছে, তারপর উখায় আসছে, তারপর লিখায় আসছে, তারপর রজতে আসছে। এইটা ভাঙতে ভাঙতে যখন 7ম ধাপে গিয়ে পৌঁছেছে, তার আগে সেটা ভাঙছে হচ্ছে গাভীর লেজে। এইভাবে ভাঙতে ভাঙতে যখন আসছে 7ম ধাপে গিয়ে সেটা অণুতে পৌঁছচ্ছে, তারপর আবার সেটা ভাঙা হচ্ছে। ভাঙতে ভাঙতে এগুলো কিন্তু ওখানে আছে, মানে পরমাণুর এই কনসেপ্টটা। তো সেই পরমাণুর কনসেপ্টটাকে আমরা এখন কিভাবে ব্যবহার করি? আর ওইখানে ওই ধর্মের ভেতরে যে অণু, তো আমাদের আমাদের শরীর কি দিয়ে তৈরি? নিউক্লিয়াস রয়েছে, ডিএনএ রয়েছে, জিন রয়েছে, কিন্তু অনুপরমাণু তো রয়েছে। এবার সেইটাকে যদি আমরা ব্যবহার না করতে পারি, তাহলে মানুষ ভাঙবে, আর মানুষ যদি ভাঙে তাহলে তো যুদ্ধ লাগবে, শত্রুতা হবে। মিত্র না থাকলে মৈত্র তো আসতে পারেন না। সুতরাং আমার মনে হয় এইগুলো মিলে একটা ব্যাপার হয়তো কাজ করেছিল, যাতে আমি ওই উপন্যাসটাতে পৌঁছেছিলাম। এবং এই যে হঠাৎ করে বন্ধুদের কাছে মানে নিয়ে ওখানে বেড়াতে যাওয়া উড়িষ্যা, সেইটা মানে কি বলবো, মানে ওটা অনুঘটকের কাজ করেছে। তোমার এতদিনের বৌদ্ধ ধর্ম দর্শন নিয়ে চর্চা, আগে তুমি ওটা দেখতে গেলে তারপরে লেখার ব্যাপারটা এলো। এখানে দর্শক বন্ধুদের জন্য একটা কথা বলি, উড়িষ্যা বললেই আমরা যে জায়গাগুলো মানে বিশেষ করে উদয়গিরি বললে সঙ্গে সঙ্গে খণ্ডগিরি চলে আসে, এটা তা নয়। এবং আমার একটা ব্যক্তিগত কথা বলতে খুব ইচ্ছে করছে, আমি মহাজাতক পড়ে ওই চণ্ডীখোলের ওখানে এই রত্নগিরি, ললিতগিরি এবং উদয়গিরি, এই 3টে জায়গা যেখানে বৌদ্ধদের এখনো যে ওদের সংগ্রামের চিহ্ন জঙ্গলের মধ্যে, গিরি গুহায়, খাদের মধ্যে পড়ে আছে, আমি দেখতে গেছিলাম। তো এবার আমরা তোমার পরবর্তী উপন্যাসের ক্ষেত্রে আসি। দেখা গেল যে প্রথমে তুমি পরপর 2 বছর 2টো উপন্যাস লিখলে, একটা হচ্ছে প্রথমে খেলাঘর, তারপরে মহাজাতক।
এরপরে প্রায় 6-7 বছর পরে তোমার তৃতীয় উপন্যাস একটি প্রজাপতির জন্ম। এই প্রথম যেটা তোমার কাছে জানতে চাইবো, এই গ্যাপটা কেন? আমন্ত্রণ পাওনি বলে, মানে পত্রিকা না সম্পাদকের দায় ছিল না বলে, চাপ ছিল না বলে? না, একটু ভুল হলো বিশ্বজিৎ, মানে একটু হিসেবের একটু গন্ডগোল হলো। সেটা হচ্ছে যে আমি পরপর 3টি উপন্যাস লিখেছিলাম, খেলাঘর, মহাজাতক এবং একটি প্রজাপতির জন্ম, পরপর 3 বছর। ও তাহলে আসলে আমি মানে গ্রন্থক, আমার কাছে বইটা আছে, বইটা বোধহয় পরে বেরিয়েছিল, তাই হয়তো এই এরকম কিছু একটা। প্রজাপতির জন্মটা তাহলে আগেই বেরিয়েছে, আমার ধারণা ছিল যে ওটা 2003-এ বেরিয়েছে। না, প্রজাপতির জন্ম, একটি প্রজাপতির জন্ম 2003-এই বেরিয়েছে। 2002-এ বেরিয়েছিল খেলাঘর এবং মহাজাতক একসঙ্গে, একটি বইয়ের মধ্যে দুটো উপন্যাস। 2003-এ বেরিয়েছে একটি প্রজাপতির জন্ম। বরং তারপরে যে উপন্যাস লিখেছি সেটাতে অনেকটা একটা গ্যাপ আছে বা একটা আচ্ছা, ফাঁক মানে আছে, বড় সময় চলে গেছে। বইটা পরে হলেও মানে উপন্যাসগুলো পরপর 3 বছর 3টে বেরিয়েছে পত্রিকায়। এবার আমরা চলে আসি একটি প্রজাপতির জন্ম এই উপন্যাসে। এই উপন্যাসে আমি যে সময়ের কথা তো বারবার বলেছি, তোমার লেখায় আছে, এবং এখানেও সেই তুমি কুদঘাট টালিগঞ্জের কথা বলেছিলে, এখানে আরেকটু এদিকে যে বেহালার ওই দিকটা বরিশার ওই চোগারবন, পূর্ব বরিশার এই প্রেক্ষাপটে লেখা। এখানে মহাভারতের অনুষঙ্গ এসছে, মায়া সভ্যতার কথা এসছে। কিন্তু আমার যে প্রশ্নটা থাকবে, এটা মূল যাকে কেন্দ্র করে এটি ভ্রূণ। আমরা এইভাবে উপন্যাস, অন্তত আমার পড়িনি এরকম কোন উপন্যাস যেখানে বলা যেতে পারে প্রায় কেন্দ্রীয় চরিত্র একটি ভ্রূণ, যে মায়ের জঠরে আছে, এখনো ভূমিষ্ঠ হয়নি, সে ভূমিষ্ঠ হতে চাইছে না। তার কারণ দূষণ, পরিবেশের দূষণ শুধু নয়, মানুষের যে চেতনার দূষণ, মানে সমাজ সাংস্কৃতিক দূষণ। এই জায়গা থেকে তুমি উপন্যাসটা লিখলে। তোমার কি মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে এই বা কোন সময় থেকে এই মনুষ্যত্বের, সাংস্কৃতিক, মানব সভ্যতার দূষণের বিষয়টা এসেছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে, এই দূষণ থেকে মুক্তির উপায় কি? হ্যাঁ, আমি এখানে যাওয়ার আগে আমি প্রথম এই মহাজাতক নিয়ে যেহেতু আলোচনা হচ্ছিল, সেই জন্য ঠিক নয়, আমি সূত্রটা একটু একটু ধরিয়ে দিয়ে প্রায় বলতে পারো নিজেকেই নিজে ধরিয়ে দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে মহাজাতক উপন্যাসে যেটা ছিল সেটা হচ্ছে যে এই আধুনিক কলকাতা শহরে যে 5টি ছেলের কথা বলা হয়েছে উপন্যাসে, সেটা হচ্ছে যে 1500 বছর প্রায় তারা পিছিয়ে একটা একটা সময় চলে যাচ্ছে, যখন ওই বৌদ্ধ সংগ্রামে গিয়ে তারা উপস্থিত হয়েছে এবং তারা বুঝে উঠতে পারছে না, সময়টা গুলিয়ে গেছে। মানে পূর্ণিমা অমাবস্যা সব গুলিয়ে গেছে, তারা এসেছিল কিনা সব গুলিয়ে গেছে, এবং তারা বাংলাদেশ থেকে এসেছে শুধু এইটা ঠিক আছে। তো এবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে বুদ্ধদেব যখন কুশীনগরে মারা যান, তখন শেষবারের মতন একবার একটা হাসি এসেছিলেন, বলেছিলেন যে আমাদের যত প্রিয় বস্তু আছে সব আমাদের ছেড়ে চলে যেতে হবে, এটাই সত্যি। তো সেই শেষ হাসিটা যখন ওই বৌদ্ধ সংগ্রামে মৈত্র মূর্তিতে শিল্পী জ্যোতিদেব কিছুতেই ফুটিয়ে উঠতে পারছেন না, সব তৈরি হয়ে গেছে, খালি মুখের হাসিটা আসছে না মৈত্র, কারণ মৈত্রের হাসি আসার কথা নয়। ঠিক যদি আমি এখান থেকে দেখি, তাহলে পরবর্তীকালে অর্থাৎ একটি প্রজাপতির জন্ম যে উপন্যাস, সেখানে এই যে ভ্রূণ, এর একটা সূত্র আছে। শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা আছে, আমায় আনলি কেন ফিরিয়ে নে। এই যে কবিতাটা, এটাও আমার মনে অনেক দিন আগে থেকেই একটা ধাক্কা দিয়ে রেখেছিল। যখন আমি এটা ভাবতে শুরু করলাম এই উপন্যাসটা, তখন আমার মনে হলো যে এই যে আহ এই যে মানুষের জন্ম তো এই জীবনানন্দের কবিতা আছে না, জন্ম দিতে হচ্ছে বলে বারবার করে, মানে জন্ম দিতে হয় যাহাদের, তো তাই তো ঘটে চলে। এবারে যদি কোনো ভ্রূণ তার মায়ের পেটের ভেতর থেকে কোনো সংযোগ স্থাপন করে জিজ্ঞাসা করে যে তোমরা যে আমাকে জন্ম দিলে পৃথিবীটার অবস্থাটা কি করে রেখেছো, কেমন করে রেখেছো, মানে অ্যামিবা থেকে শুরু করে এই পর্যন্ত আস্তে আস্তে দেশলাই কাঠি তো পরমাণু বোমা হয়ে গেছে। তো সেই সেই পৃথিবীটাতে আমি আসবো কেন, এই উত্তরটা দাও। এটা শুধুমাত্র একটি ভ্রূণের প্রশ্ন নয়, সমস্ত অজাত শিশুরই প্রশ্ন হতে পারে এটা। যে পৃথিবী তো কাঁটাতারে ঘেরা হয়ে গেছে, মানুষের যুদ্ধ ছাড়া কিছু নেই, হয়তো অনেক যুদ্ধ দেখা যাচ্ছে না, আবার এখন তো দেখাই যাচ্ছে, চারদিকে তাকালেই দেখা যাবে, গাজাতে তাকালেও দেখা যাবে, ইউক্রেনে তাকালেও দেখা যাবে।
আর এর আগে আমরা অনেক যুদ্ধ দেখে তাকিয়ে চলেও এসেছি। তো এই যে পৃথিবীটার মধ্যে আমরা এখন বসবাস করছি, সেই পৃথিবীটার মধ্যে এই শিশুটি আসতে চাইছে না, এটা তার একটা বড় বাধা, সে আমি আসবো না। এবং তার মধ্যে যেটা ঘটেছে সেটা হচ্ছে এই উপন্যাসের মধ্যে তুমি বললে কিনা আমি খেয়াল করতে পারছি না, যে মায়া সভ্যতার কথা এখানে চলে এসেছে এবং মহাভারতের কথা এসেছে, মহাভারতের অভিমন্যুর কথা এসেছে এবং একজন এমব্রায়োলজিস্টের কথা এসেছে, যিনি আমেরিকায় গিয়ে যখন বক্তৃতা দিচ্ছেন তখন তার বক্তৃতাতেও চলে আসছে যে কোনো ভ্রূণ যদি এই প্রশ্ন করে তাহলে আমরা কি করে তার উত্তরটা দেব। মানে এই প্রশ্ন কি হতে পারে? অন্য বিজ্ঞানীদের কাছে সেটা অবৈজ্ঞানিক বলে মনে হচ্ছে, যেটা হয় না, এরকম কেউ প্রশ্ন করতে পারে না। কিন্তু মানে এটা এটা ধরে নেওয়া যেতে পারে যে আরে মানুষ তো, মানে মানুষের সন্তান পৃথিবীর সবচেয়ে জটিল মেশিন। মানে 2.5 লক্ষ জোড়া জিন, 1000 কোটি নিউরন, এসব নিয়ে আমরা হেঁটে চলে বেড়াচ্ছি এবং সেইগুলো ওই থকথকে জেলি, তারপর আস্তে আস্তে ব্যাঙাচির মতন চেহারা, তারপর সেখান থেকে ঘাড়ের কাছে কান, তারপর সে দুটো কানের জায়গায় পৌঁছানো, চোখ, শ্বাস প্রশ্বাস সব তৈরি হতে হতে একটি শিশুর জন্ম। তো ওই এই উপন্যাসটিতে একজনের কথা আছে, জয়গুরু বিশ্বাস বলে একজনের কথা আছে, আমি বিস্তারিত বলছি না, কিন্তু সে ডায়েরি লেখে এবং যাদের এই সন্তানটি হবে তাদেরকে সেটা কথা বলছে, বলছে শরীর তো আত্মার আত্মীয়, তা আপনি যখন আরেকজন আত্মীয়কে আনবেন তখন কি ভাববেন না যে সেই আত্মার কিভাবে জন্ম হওয়া উচিত? মানে জন্ম দেওয়ার আগে কি এটা ভাবা দরকার যে সত্যি সত্যি জন্ম দেওয়ার কারণ আছে? তো মানে এই পৃথিবীটাকে কি আমরা সেই অবস্থায় রেখেছি যে আরেকজন জন্ম নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারবে? কোনো নিশ্চয়তা নেই, এখনো নেই। তো সেই জায়গাটা থেকে এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো বারবার ওই উপন্যাসে আমি নিজেকেই নিজে করেছি ধরা যেতে পারে, বা হয়তো বলা যেতে পারে যদি কেউ পড়েন তাহলে তার কাছেও সেই প্রশ্নগুলো রইল। এবং এখন ওখানে একজন পাগলের কথা আছে যার নাম ঈশ্বর, যে যে কিনা পাগল নয়, সকলে তাকে পাগল বলে মনে করে, যেটা কচ্ছপ মাটির তলায় পুঁতে রেখে দেয়, এই কচ্ছপটা নড়ে উঠলে এই পৃথিবীটা গন্ডগোল হবে। তার মধ্যে প্রমোটার, মাস্তান, জীবন, সমাজ, সময়, সাপুড়ে, এই সমস্ত কিছু চলে এসেছে। আমাদের দুর্নীতি, এই যে পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা যখন আসছে, এবং আমি একটা কথা এখানে বলিনি যে মায়া সভ্যতায় যে শিশুদের জন্ম হতো তাদের ওটা একটা রিচুয়াল ছিল, সেটা মাথার দুপাশে তারা কাঁচ লাগিয়ে দেয়, মাথাটা যাতে গম্বুজের মতো হয়ে যায়। এখন বাচ্চাদের দেখে মনে হয় না যে লাগানো আছে? মনে হয় তো, দুপাশে কাঠ লাগিয়ে দিয়ে অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে। তো এইটা যে মানে মায়া সভ্যতার লোকজন ক্যালেন্ডার বানিয়েছে, আহ মাটির নিচে মুরগি পুষতো, মানে ওপরে যে মুরগি পুষতে হয় জানতো না, অথচ শূন্যের ব্যবহারটা জানতো। এই যে একটা ট্রাইব যেটা কিনা নদীর ধারে গড়ে ওঠেনি, ইনকা আজটেক সভ্যতা যদি দেখি তাহলে তারা হয়েছে, কিন্তু এই এই যে যারা এইভাবে বড় করতে শুরু করলো একটি বাচ্চাকে, কি না তাতে সে সুন্দর হবে। তা আমাদের বাবা মায়েদের এখন তো বোধহয় তাই ইচ্ছে, দুপাশে কাঠ দিয়ে চেপে দিলে সুন্দর হবে মাথাটা, এবং ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নানান কিছু হবে। এবং তারা পৃথিবীতে এসে গেছে কিন্তু, এবং আরো আসবে, আরো আরো মানে নানান চাপ। তখন মায়া সভ্যতায় দুদিকে দুটো কাঠ থাকতো, এখন অদৃশ্য অজস্র কাঠ নানান রকম চেপে ধরছে। সেই কবে কবি বলেছিলেন যে আমাদের এই পৃথিবীকে ভবিষ্যৎ শিশুর বাসযোগ্য করে যেতে হবে। তো এখানে একটা জিনিস বলি যারা শুনছেন, যে এখানে এই কথাটাও আছে, এই ভ্রূণটি কিন্তু বলছে যে আমি একা নই, আমি সংযোগ স্থাপন করতে পেরেছি। যারা অনাগত, এখনো যারা ভূমিষ্ঠ হননি, এরকম বহু বহু শিশু, বহু বহু ভবিষ্যতের প্রজন্ম, তারা কিন্তু এই কথাগুলো বলছে, তার প্রশ্নগুলো। তো একটি প্রজাপতির জন্ম, এবং বলেছিল অরিন্দম দা বলেছিলেন যে ওই প্রমোটারের কথা ইত্যাদি ইত্যাদি আসছে। আসলে যে পটভূমিতে লেখা, খেলাঘর একটা পটভূমি এবং একটি প্রজাপতির জন্ম প্রায় সংলগ্ন একটি পটভূমি, যেটা তখনও মহানগর হয়ে উঠছে, মানুষের পেশার বদল ঘটছে। আমরা আসবো পরবর্তীকালেও তার এই নিয়ে লেখা আছে, তখন আসবো। এরপরে আমি তার পরের উপন্যাসে চলে আসি। 2007 সালে প্রকাশিত হয় অরিন্দম দার একটি উপন্যাস, তিনতিরি নগরের উপাখ্যান। খুব ইন্টারেস্টিং, নাম থেকেই বোঝা যাচ্ছে
তিনতিড়ি নগরের উপাখ্যান, খুব সচেতন ভাবে উপন্যাস লিখতে চাইছেন। এবং এখানে দেখা যাবে যে লেখার মধ্যে লেখা, আখ্যানের মধ্যে আখ্যান। অরিন্দম বসু, সাহিত্যিক অরিন্দম বসু আরেকজন লেখকের, আরেকজন সাহিত্যিক, সংস্কৃতজ্ঞ পণ্ডিত পরিবারের ছেলে পার্থপ্রতিম, তার লেখা একটি আখ্যান, সেটা নিয়ে কথা বলছে। এই পুরো উপন্যাসটা তুমি মোটামুটি সাধু গদ্যে, পুরো নয় মানে তিনতিড়ি নগরের উপাখ্যানের যে অংশটা, অর্থাৎ পার্থপ্রতিমের যে লেখা, সাধু গদ্যে লিখেছ এবং তৎসম শব্দের প্রচুর ব্যবহার। এর জন্য কিভাবে তুমি নিজেকে প্রস্তুত করেছিলে এইটা শুনি, তারপরে তিনতিড়ি নগর নিয়ে অন্যান্য প্রশ্নে যাব। হ্যাঁ, তিনতিড়ি নগরের উপাখ্যান যে লেখা হয়েছে, মানে ব্যাপারটা না প্রথম থেকে একটা আমার চেষ্টা ছিল যে এটা একটা ইলিউশন হয়ে যায়। অর্থাৎ ওখানে আমার নাম আছে ভূমিকায়, যে অরিন্দম বসুর কাছে পার্থপ্রতিম চট্টোপাধ্যায় বলে একজন লেখক এসেছেন, যার দাদু অনাদিমোহন সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন, পুজো অর্চাও করতেন, সংস্কৃতি নিয়ে চর্চা করতেন, এখন আর করেন না। তার বাবা পরবর্তীকালে, মানে ছেলেটির বাবা পরবর্তীকালে একটি মুদিখানার দোকান খোলে, এবং এই ছেলেটি শিক্ষকতা করতে যায়, এবং শিক্ষকতা করতে গিয়ে সে আর পেরে ওঠে না, তার চাকরিটা চলে যায়। সে ফেরত আসে তিনতিড়ি নগরে। মানে এবার যদি আমি ভেঙে বলি, তিনতিড়ি নগর মানে হচ্ছে তেঁতুলপাড়া। তো এই যে তিনতিড়ি নগর আদিগঙ্গার ধারে একটা জায়গা, সেখানে সে ফেরত আসে কেন না, অনেকদিন আগে সে একটা নাটকের দল করেছিল। সেই নাটকের দলের ছেলেরা মেয়েরা কেমন রয়েছে এটা জানার আগ্রহে সে ফেরত আসে। তো এই পার্থপ্রতিম অরিন্দম বসুর কাছে এসে বলছে যে আমি একটা বই লিখেছিলাম, সেটা বঙ্গীয় সাধু গদ্য সাধুসঙ্গ পুনরুজ্জীবন সমাজ থেকে বেরিয়েছে, বেনিয়াটোলা লেনের একটা জায়গা থেকে, কেউ পড়েনি। তুমি তো লেখালেখি করো, এই বইটা যদি একবার পড়ে দেখো। তো লেখকের ভালো লেগে যাচ্ছে, এবং সে তখন বলছে এটা যদি আবার ছাপা যায় তাহলে অনেক লোক পড়তে পারবে। সেই জন্য সে বইটা আবার ছাপাচ্ছে। মানে ওটা লেখকের লেখা না, ওটা আসলে পার্থপ্রতিম চট্টোপাধ্যায়ের লেখা। তো যেহেতু পার্থপ্রতিম চট্টোপাধ্যায় পরের বইয়ের ভেতরের যে ভূমিকা, সেখানে বলছে যে আমার দাদুর কাছে আমি সংস্কৃত শিখেছি, কিন্তু সংস্কৃত তো লিখতে পারবো না। সাধু ভাষাটা হচ্ছে বঙ্গ ভাষার, মানে সমস্ত বঙ্গ ভাষার সম্পত্তি। তার ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণ থেকে ভেঙে এসে সাধু ব্যাকরণে পৌঁছে এখানে পৌঁছেছে। তো ইংরেজি ভাষার চর্চা হচ্ছে, সেটা হোক। এবারে আমি যখন লেখার কথা ভাবলাম, তখন আমার মনে হলো যে আমি এটা সাধু ভাষাতেই লিখবো। কেন সাধু ভাষাতে লিখবো? সাধু ভাষা ছাড়া সাধু সঙ্গ হবে না। তো সেই জায়গাটা থেকে আমি এটা সাধু গদ্যে লিখবো বলে ঠিক করেছি এবং লিখেছি। মানে মনে রাখতে হবে, এই যে আমি কথাটা বলছি এটা আমার কথা নয়, কিন্তু ওটা ওই পার্থপ্রতিম চট্টোপাধ্যায়ের কথা। এবং এখানে আমি একটা প্রশ্ন, আমি লেজুর প্রশ্ন জুড়ে দিই। সেখানে পার্থপ্রতিম চট্টোপাধ্যায় একটা কথা বলছে যে সাধু ভাষা কেন তিনি ব্যবহার করছেন, তার একটা যুক্তিও দিয়েছেন। আমার যতদূর মনে পড়ছে, অনেক বছর আগে পড়া, তাতে বলছে যে ভাষা দূষণ, ভাষা এখন দূষিত হয়ে গেছে, তাই এখনকার ভাষা দূষিত হয়েছে বলে তিনি সাধু ভাষায় বলছেন। তো এইটা তুমি লিখেছো প্রায় 2 দশক আগে, 2 যুগ আগে, প্রায় 2 দশক আগে। 2007-এ বোধহয় এটা প্রথমে বেরোলো, বই আকারে বেরিয়েছে একটু পরে, নয় প্রায় 20 বছর। তো তোমার কি মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে এই ভাষা দূষণ আরো ব্যাপ্ত হয়েছে, আরো বিস্তৃত হয়েছে, বা ভাষা দূষণ বলতে তুমি কি বোঝাতে চাই? আসলে পার্থক্য কি বোঝাতে চাই? ভাষা দূষণ বলতে, হ্যাঁ, পার্থপ্রতিম কি বোঝাতে চেয়েছে? পার্থপ্রতিম যেটা বোঝাতে চেয়েছিল তিনতিড়ি নগরের উপাখ্যানে, সে প্রথমে লেখাটা সাধু ভাষায় লিখে, এবং অসম্ভব সাধু ভাষা আর কি, মানে যতটা বজায় রেখে। কিন্তু তার ভেতরে যে সংলাপগুলো রইল, অর্থাৎ সে যখন কথা বলছে তখন সেটা পুরোপুরি চলিত ভাষা, এবং সেটাতে অনেক জায়গায় খিস্তিতেও ভর্তি। তো এই যে কন্ট্রাডিকশনটা, ভাষার যে বৈপরীত্য, এবং ভাষা সাধু ভাষা থেকে যখন আমরা অন্য ভাষায় যাচ্ছি, মানে চলিত ভাষায় যাচ্ছি, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে যে খবরের কাগজে ভাষায় চলে গেছি প্রায়, অথবা প্রতিদিনকার রোজকার ভাষায় যে কথা বলছি, তখন আসলে ভাষাটা ব্যবহারে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আমরা মনে করি আমরা যা খুশি তাই বলতে পারি, কিন্তু কলম ধরলে যেমন কেউ যা খুশি লিখতে পারেন না, তেমনি ভাষার ক্ষেত্রেও সবসময় তো আমরা বলতে পারি না। এবং সেটা আমাদের অনেক সময় নিয়ন্ত্রণ করতে হয়। অর্থাৎ বন্ধু বান্ধবদের সঙ্গে আমরা যে ভাষায় কথা বলি সে ভাষায় কথা বলি না, বাবা মার সঙ্গে যে ভাষায় কথা বলি সেটা বলি না, স্ত্রীর সঙ্গে যেভাবে কথা বলি না, আবার কোনো সাহিত্যের আড্ডায় গিয়ে যে ভাষায় কথা বলি সেভাবে বলি না। তো এই যে ভাষা দূষণ, এই ভাষা দূষণটা এমন হয়ে দাঁড়িয়েছে
সেটা হচ্ছে যে সাধু ভাষায় কথা বলার, কে কেন কেউ কথা বলতে যাবে সাধু ভাষায়? বঙ্কিমী ভাষায় কি কথা বলে? বিদ্যাসাগরের ভাষায় কি এখন আর কেউ কথা বলে? কিন্তু দেখা যাবে যে আহ, এই যে ভাষার গোলমালটা বাঙালি তৈরি করে ফেললো কয়েক দশক ধরে, সেইটা থেকে সে নিজে তো বেরোতে পারলোই না। উল্টে যেটা হলো যে যা যা লেখা ছিল আগে, আমি সাধু ভাষার কথা বলছি না, অর্থাৎ ভাষাকে, বাংলা ভাষাটাকে ব্যবহার করে উপন্যাসের প্যাটার্ন কিন্তু আমাদের এখানে কোনো কালেই ছিল না, ওটা বাইরে থেকে আসা। কাব্য ছিল, এবারে সেই কাব্যের যে ভাষা সেটা দূরে চলে গেল, গল্পের যে ভাষা মানে যেটা পরবর্তীকালে অনেক ভেঙেছে সেটা দূরে চলে গেল, সংস্কৃত ভাষা তো দূরে চলেই গেল। অর্থাৎ আমি বলতে চাইছি না কেউ ঐতিহ্য আঁকড়ে বসে থাকুন, কিন্তু ঐতিহ্যটাকে তিনি ব্যবহার তো করবেন, সেটা ব্যবহার করায় তো কোনো আপত্তি নেই। এবং যদি কেউ ব্যবহার না করেন, তার থেকেও খারাপ জিনিস হচ্ছে যদি কেউ না জানেন, যদি কেউ না জানেন, যদি যে যে ছেলেটি বা যে মেয়েটি দেশের ইতিহাস জানে না, দেশের সাধারণ মানুষের কথা জানে না, ভূগোল জানে না, ভাষা জানে না, সে তো সারা জীবন ধরে গোলমালের মধ্যে থাকবে। মানে তাকে ফেলতে হবে না, সে এমনি গোলমালের মধ্যে পড়ে গেছে। আর ভাষা তো এখানে একটা খুব বড় ব্যাপার। এবং এখন আমরা দেখতে পাচ্ছি এই এই যে সময়ে ওটা লেখা হয়েছে, মানে যে সময়ের প্রেক্ষাপটে ওই উপন্যাসটা লেখা, একটু হয়তো কেউ যদি মন দিয়ে লেখাটা পড়েন, তাহলে দেখা যাবে যে একটা এমন একটা বিশেষ সময়ের কথা লেখা হচ্ছে যখন কলকাতা বদলে যাচ্ছে, তার সংস্কৃতি বদলে যাচ্ছে, তার ভাষা বদলে যাচ্ছে, তার ভূগোল, এমনকি কখনো কখনো তার ইতিহাসটাও বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই যে একটা আগ্রাসন না, সেটা সাধারণ মানুষের হাতে চলে যাচ্ছে, অর্থাৎ বাইরে থেকে কেউ চাপিয়ে দিচ্ছে না, সাধারণ মানুষই গোলমাল করে ফেলেছে ব্যাপারটা। তা ভাষা তো দূষিত হবেই। বলতে গেলে সেইটাকে কাউন্টার করার জন্য পার্থপ্রতিম চট্টোপাধ্যায় ওই উপন্যাসটা সাধু ভাষায় লিখেছে। এখানে একটা কথা বলি, খুব মানে একটা শব্দ দিয়ে তোমার এই কথাগুলো বোঝানো যাবে হয়তো, মানে ভাঙন বেলা সাংস্কৃতিক ভাঙন বেলায় এটা লেখা হয়েছে। এবং একটা জিনিস শুনতে শুনতে আমার মনে হচ্ছিল, একটি প্রজাপতির জন্ম উপন্যাসে যে দূষণের কথা আছে, সেও তো সেই সাংস্কৃতিক দূষণ, মানুষের সমাজ সভ্যতার দূষণ, তার সঙ্গে কিন্তু এই ভাঙন বেলার একটা লিঙ্ক আছে। এটা আসলে তোমার প্রত্যেকটা উপন্যাস ধারাবাহিক ভাবে কোথায় না কোথায় একটা 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 লিঙ্ক করে যাচ্ছে। এই তিতিরি নগরের উপাখ্যান সম্পর্কে আমার আরেকটি যে জিজ্ঞাসা আছে। এখানে নাটকের দলের কথা এসেছে, নাটকের কথা, যে নাটকের দলে পার্থপ্রতিম নিজে ছিল, তার বন্ধুদের দেখতে এসেছে। ব্যক্তিগতভাবে নাটকের সঙ্গে তোমার যোগাযোগ, মানে ছোটবেলায় যাত্রা, তুমি যেহেতু একটু গ্রামীণ এলাকায় থাকতে, এখন ওটা কলকাতার পশ, কিন্তু কদিন আগেও তো গ্রাম ছিল। এবং আমার মনে আছে আমি ব্যক্তিগতভাবে যখন যাদবপুরে আমি ছাত্র, তখন যাদবপুরের লোক মানে কুদঘাট ছেড়ে দাও, যাদবপুরের লোক ধর্মতলা বা কলেজ স্ট্রিট গেলে বলতো কলকাতা যাচ্ছে। এই যে জায়গা, সেই জায়গায় প্রচুর যাত্রা হতো। তো তুমি যাত্রা দেখার অভিজ্ঞতা আছে? কারণ এই উপন্যাসের মধ্যে যাত্রা নাটকের কথা ডিটেল এসেছে। হ্যাঁ, যাত্রা দেখার অভিজ্ঞতা মানে সে বিপুল অভিজ্ঞতা। মানে আমি আমার দাদুর সঙ্গে যাত্রা দেখতে যেতাম। তখন তো ইস্ত্রি হতো না, দাদু করতেন কি, একটা ঘটিতে গরম জল করে আর ধুতিটা বিছানার উপর ফেলে সেটা দিয়ে ইস্ত্রি করতেন। এবং সেইটা যাত্রা দেখতে যাচ্ছেন, মানে গিয়ে মাঠে বসবেন, কোথায় বসবেন তার ঠিক ঠিকানা নেই, আমিও তাই করব। কিন্তু ধুতিটা ইস্ত্রি করে ওপরে একটি নীল রঙের, গাঢ় নীল রঙের জহরকোট চাপিয়ে ভালো করে চুলটি আঁচড়ে দাদু বেরোতেন, এবং আমরা মাঝরাত্রিরে ফিরতাম, ভোরবেলায় ফিরতাম, দাদুর বন্ধু বান্ধবরা যেতেন। মানে আমার মেশামেশিটা একটু বুড়োদের সঙ্গে বেশি ছিল, আবার কম বয়সীদের সঙ্গে বেশি। দুটোই আমার পক্ষে খুব কাজে দিয়েছে। তো ওই যে যাত্রা দেখতে যেতাম, শান্তি গোপাল, মাখনলাল নট্ট কোম্পানির যাত্রাপালা, ভৈরব গঙ্গোপাধ্যায়ের লেখা যাত্রা, ওগুলো শোনার জন্য পাগলের মতন যেতাম। এবং তার সঙ্গে আরেকটা জিনিসও হতো, ওই পর্দা খাটিয়ে সিনেমা দেখানো হতো আমাদের ছোটবেলায়, সেটা তো বহুকাল আগে উঠে গেছে। এবং তার সঙ্গে যেটা হতো, তরজা হতো, দক্ষিণ রায়ের পালা হতো, বনবিবির পালা হতো, কবি গান হতো। এই যে ব্যাপারগুলোতে এই রাতের পর রাত কাটিয়েছি, খানিকটা বুঝতে পারছি, খানিকটা বুঝতে পারছি না। অথচ যাত্রাপালায় যখন আহ নেতাজি সুভাষচন্দ্র বসু যাত্রার শেষ দৃশ্যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, এবং নজরুলের কবিতা মাইকে ভেসে আসছে যে বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, গায়ে কাঁটা দিয়ে লাফ দিয়ে উঠে দাঁড়িয়েছি।
তো একটু রক্তের ভেতর ঢুকে গেছে, যাবে কোথায়? তো এই যে ব্যাপারটা, আবার নন্দকুমারের ফাঁসি দেখতে গেছি, তখন যাত্রা উৎসব হতো, নন্দকুমারের ফাঁসি অভিনীত হচ্ছে সেখানে, আহ মানে 3টে যাত্রাপালা সারা রাত ধরে হচ্ছে, শেষ পালাটি হচ্ছে নন্দকুমারের ফাঁসি, মহারাজা নন্দকুমারের ফাঁসি। এবং যখন ফাঁসি হচ্ছে তখন সূর্য উঠছে গঙ্গার ধার, এটা তো ভোলা যাবে না। মানে সেটা যে কি মনের মধ্যে কি প্রভাব ফেলেছিল কল্পনা করা যায় না। যে এবং এবং কোথায় সংস্কৃতি, কোথায় একটা শিল্প সাধারণ মানুষের সাথে মিশে যেতে পারে। মানে এটা তো আর ইচ্ছাকৃত ঘটেনি যে সূর্য সেই সময় উঠবে যখন নন্দকুমারের ফাঁসিটা হবে, কিন্তু যখন হচ্ছে তখন তো আমার মনের ভেতরে তার অন্যরকম, হয়তো যারা ছিলেন তাদের মনের মধ্যে পড়েছে, হয়তো আমার বাবার মনের মধ্যে পড়েছে। এবং আমাদের, আমি বলেছিলাম আগে খেলাঘরের সূত্র ধরেই যে ঋতুরঙ্গ, নৃত্যনাট্য, নাটক এসব হতো। আমি ছোটবেলায় মেয়ে এসে যে প্রচুর নাচ করেছি, কেউ ধরতে পারতো না। এসে গ্রিন রুমে বলতো মেয়েটিকে একটু ডাকুন না, একটু আলাপ করে যাব। তো আমি মেয়ে সেজে এবার আলাপ করতে যেতাম। তো এগুলো কাজ করেছে। পরবর্তীকালে সেখানে থেকে যেটা ঘটলো যে একটা নাটকের দল তৈরি হলো, এবং আমার থেকে 10-12 বছরের ছোট ছোট ছেলেদের নিয়ে সেই নাটকের দলটা তৈরি হলো। আমরা অনেক নাটক করেছি, মুক্তাঙ্গনে করেছি, পাড়ায় করেছি, শিশি মঞ্চে করেছি, যোগেশ মাইমে করেছি, আহ তৈলক্যনাথের লুল্লু নাট্যরূপ দিয়ে করেছি, ভূষণবীর মাঠে করেছি, আবার সুকুমার রায়ের ঝালাপালাও করেছি, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প থেকে নিয়ে নাটক করেছি। এইটা করতে করতে আমি পরে একটি নাটক লিখেছিলাম, সেই নাটক থেকেও নাটকের 2-1টি শো হয়েছিল আর কি। পরবর্তীকালে নাটক আর লিখিনি, পারিনি বলতে গেলে, আসলে খুব কঠিন নাটক লেখা। বিশেষ করে সাহিত্য এনে নাটক লেখা আরো ভয়ঙ্কর কঠিন। তো শুধু তো আর অভিনয়ে স্টেজে গিয়ে করলে হবে না, আগে সেটা সাহিত্য হতে হবে, তারপর গিয়ে স্টেজে হওয়ার হবে। তো যাই হোক, কিন্তু একটা নাটক লিখেছিলাম, এবং বাকি যে নাট্যরূপগুলোর কথা বললাম, কাজে ওই নাটকের দলটা তৈরি হয়েছিল, সেটা নিয়ে আমরা বেশ কয়েক বছর মেতেছিলাম। এর বাড়ি ফাঁকা পেলে, তার ফ্ল্যাট ফাঁকা পেলে, ওর বারান্দা ফাঁকা পেলে, এমনকি রাস্তার 2 রাস্তার ভেতরে গলি ফাঁকা পেলেও সেখানেও রিহার্সাল দিতে হয়েছে। এরকমও হয়েছে, কি আর জায়গা ছেড়ে দেবে আমাদের, কিন্তু তখন এগুলো ছিল। এবং সেই কারণেই এই তিনকিরিনগরের উপাখ্যানে এই নাটকের দলের কথা আছে। এবং নাটকের দলের কথা আছে এইভাবে যে যখন এই পার্থপ্রতিম তার নাটকের দলের ছেলে মেয়েদের সঙ্গে দেখা করতে যাচ্ছে, তখন সে কিন্তু একবারও বলছে না যে, মানে সবাই তাকে জিজ্ঞাসা করছে তুমি কেন এসেছো আবার, সে বলছে আমি কথা বলতে এসেছি, তোদের দেখতে এসেছি, তোরা কেমন আছিস। তার চাকরিটা চলে গেছে, কারণ সে তার ছাত্রদের সঙ্গে বেশি মিশছিল। তার অপরাধটা হচ্ছে ওইটা, মানে সে পড়ানোর বাইরেও অন্য কিছু করছিল, সেটার জন্য তার চাকরিটা গেছে। আর আগে সে যাদের সঙ্গে মিশেছে, এসে দেখছে তাদের কেউ গুন্ডা হয়ে গেছে, কেউ সিরিয়ালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে গেছে, কেউ জালিয়াতি করে মার্কশিট দিয়ে চাকরি পেয়েছিল, তার চাকরি চলে গেছে। এই প্রসঙ্গটা একটু বিশেষ করে উল্লেখ করলাম আর কি। তুমি যেহেতু 2 দশক আগে লেখা বললে। এবং থিম পুজো হচ্ছে, লাইব্রেরি উঠে গেছে, ওই সময় বই বিক্রি করে দেওয়া হয়েছে, ক্লাবে টিভি এসে গেছে, তাস খেলা হচ্ছে, পাড়ার ভেতরে প্রকাশ্যে মদ খাওয়া হচ্ছে, এবং অ্যাপার্টমেন্ট উঠছে, ফ্ল্যাট উঠছে। এবং বাইরের লোক আর ভেতরের লোক, অর্থাৎ পাড়াটা যে পাড়া, সেটা যে একটা পাড়া হিসেবে, কোথাও কলোনি হিসেবে, কোথাও পাড়া হিসেবে, সেগুলো সব ঘেঁটে যাচ্ছে, সেগুলো সব গোলমাল হয়ে যাচ্ছে। মানে আমাদের আইডেন্টিটিটাতেই একটা গোলমাল হচ্ছে। এই যে আইডেন্টিটিটাতে যখন গোলমাল হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সবাইকে যখন সে একত্রিত করতে পারছে, বা কয়েকজনকে, তারা বলছে আমরা আবার নাটকের দলটা করব। তো পার্থ বলছে আমি তো নাটকের দলের কথা বলিনি, আসলে ওটা ওদের মনে আছে। ওরা ভাবছে আবার যদি হয়, আবার কি করা যাবে। কিন্তু সময়টা অনেকখানি পিছিয়ে গেছে, অনেকখানি মানে সরে গেছে আমাদের হাত থেকে। আমরা কি আর সেইভাবে সেটা করতে পারবো, নাকি মেনে নেব, নাকি মেনে নেব না, নাকি চেষ্টা করব। ইঞ্জিনিয়ারনগরের উপাখ্যান এইখানে পৌঁছতে পেরেছে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠান আমাদের এখানে শেষ হচ্ছে।